10 বছরের একটি মেয়ে শহরের সবচেয়ে বড় ব্যাংকের ভিআইপি এলাকায় প্রবেশ করে এবং শুধু বলে, আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই। কোটিপতি ম্যানেজার সবার সামনে তাকে নিয়ে হাসাহাসি করে, নিশ্চিত যে সে বাচ্চার কয়েকটি মুদ্রা ছাড়া আর কিছুই পাবে না। কিন্তু যখন সে স্ক্রিনের দিকে তাকায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, হাত কাঁপতে থাকে এবং যা দেখে তার সামনে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। এবং যা একটি নিষ্ঠুর রসিকতা বলে মনে হচ্ছিল, তা এমন এক উদ্ঘাটনের শুরুতে পরিণত হয়, যার মুখোমুখি হওয়ার জন্য সেখানে কেউই প্রস্তুত ছিল না। বিকেলের সূর্য মতিঝিলের আয়নার মতো টাওয়ারগুলোতে প্রতিফলিত হচ্ছিল, কাচকে সোনালি আলোর ব্লেডে পরিণত করছিল যা ঢাকার আকাশকে কেটে দিচ্ছিল। মালিহা স্বচ্ছ ফোল্ডারটি দুহাতে ধরে রেখেছিল, তার ছোট ছোট আঙ্গুলগুলো প্লাস্টিকের জীর্ণ প্রান্তগুলো চেপে ধরেছিল যখন সে তার সামনের ভবনটির দিকে তাকিয়েছিল। এটি ছিল সবগুলোর মধ্যে সবচেয়ে উঁচু, যার ঘূর্ণায়মান দরজাগুলো যেন কালো স্যুটে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং উঁচু হিলের মহিলাদের গিলে ফেলছিল। সে নিচের দিকে তাকাল, তার সাদা স্নিকার্সের দিকে যা আর ততটা সাদা ছিল না, শেষ 20টি লাল মাটির দাগ এবং একটি রিপেয়ার করা ফিতা যা তার মা গত সপ্তাহে সেলাই করে দিয়েছিলেন। সে গভীরভাবে শ্বাস নিল, যেমনটা তার দাদা শিখিয়েছিলেন। তিনি সবসময় বলতেন যে সঠিকভাবে শ্বাস নেওয়া অর্ধেক সাহসের সমান। বাকি অর্ধেকটা ছিল প্রথম পদক্ষেপ নেওয়া। মালিহা নীল স্বয়ংক্রিয় দরজাগুলো একটি মৃদু শব্দে সরে গেল এবং সে মার্বেলের লবিতে প্রবেশ করল যেখানে সবকিছু জ্বলজ্বল করছিল। এয়ার কন্ডিশনার এত শক্তিশালী ছিল যে সে তার বাহুতে কাটা অনুভব করল। পালিশ করা মেঝেতে তার পদক্ষেপের প্রতিধ্বনি হচ্ছিল, সেই বিলাসবহুল বিশালতার মাঝে একটি ছোট এবং একাকী শব্দ। দেয়ালগুলোতে বিশাল চিত্রকর্ম ছিল, তার চেয়েও বড় টবে গাছপালা, এবং ছাদ থেকে একটি ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছিল যা আলোর হিমায়িত ঝর্ণার মতো লাগছিল। মালিহা অভ্যর্থনা কাউন্টারের সামনে থামল, যেখানে একটি নিখুঁত খোপা করা চুলের এক মহিলা উপরের দিকে না তাকিয়েই কম্পিউটারে কিছু টাইপ করছিলেন। আমার ভিআইপি এলাকায় যেতে হবে, প্লিজ। অভ্যর্থনাকারী ধীরে ধীরে চোখ তুললেন, যেন এটা একটা বড় প্রচেষ্টা। যখন তিনি একটি শিশুকে একা দেখলেন, একটি সাধারণ সুতির টি শার্ট এবং একটি বিবর্ণ জিন্স পরা, তখন তার ভ্রু কুঁচকে গেল। ভিআইপি এলাকা বাচ্চাদের জন্য নয়, সোনা। তুমি কি হারিয়ে গেছ? তোমার বাবা-মা কোথায়? মালিহা তার দৃষ্টি সরায়নি। সে বাড়ি থেকে বেরোনোর আগে বাথরুমের আয়নায় এটা অনুশীলন করেছিল, মানুষের চোখে চোখ রেখে তাকানো, খুব বেশি পলক না ফেলে, যেমনটা বড়রা করে যখন তারা গুরুত্ব পেতে চায়। আমি হারাইনি। আমার এখানে একটি অ্যাকাউন্ট আছে এবং আমার ব্যালেন্স দেখতে হবে। একটি সংক্ষিপ্ত নীরবতা নেমে এল। তারপর অভ্যর্থনাকারী একটি ছোট হাসি হাসলেন, প্রায় অবিশ্বাসের একটি শব্দ, এবং আবার টাইপ করতে লাগলেন। দেখো, বাচ্চাদের অ্যাকাউন্টের বিভাগ 2য় তলায়। ওই লিফটটা নাও। আর এটা বাচ্চাদের অ্যাকাউন্ট নয়, এটা একটা ভিআইপি অ্যাকাউন্ট। নম্বরটা এখানে। মালিহা স্বচ্ছ ফোল্ডারটি কাউন্টারে রাখল। ভিতরে সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া একটি কাগজ ছিল, সাবধানে ভাঁজ করা, এবং একটি প্লাস্টিকের কার্ড যা ইতিমধ্যে তার আসল উজ্জ্বলতার কিছু অংশ হারিয়েছিল। অভ্যর্থনাকারী কাগজটি এমনভাবে নিলেন যেন তিনি কোনো নোংরা জিনিস ধরছেন, আঙ্গুলের ডগা দিয়ে খুললেন এবং তার চোখ হাতে লেখা লাইনগুলোর উপর দিয়ে চলে গেল। এখানে কোনো অফিসিয়াল কিছু নেই। যে কেউ কাগজে নম্বর লিখতে পারে। তোমাকে একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ককে নিয়ে আসতে হবে, বুঝেছ? এখন যাও, নয়তো আমি সিকিউরিটিকে ডাকব। কিন্তু মালিহা নড়ল না। সে জানত যে যদি সে এখান থেকে চলে যায়, তবে তার ফিরে আসার সাহস হবে না। সে তার দাদাকে কথা দিয়েছিল। তাদের শেষ কথোপকথনে, যখন তিনি তখনও তার হাত শক্ত করে ধরতে পারতেন, তিনি মালিহাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে সঠিক দিনে সে একা আসবে, কাউকে না বলে, এবং ব্যালেন্স দেখতে চাইবে। তিনি বলেছিলেন যে এটা গুরুত্বপূর্ণ, সময় এলে সে বুঝবে। সময়টা এখন। 1 সপ্তাহ পর যখন তার দাদা আর ঘুম থেকে ওঠেননি। প্লিজ, আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই। শুধু এটুকুই। তারপর আমি চলে যাব। অভ্যর্থনাকারী অধৈর্য হয়ে দীর্ঘশ্বাস ফেললেন এবং ফোনটি নিলেন। তিনি দ্রুত কিছু বললেন, যা মালিহা ঠিকমতো শুনতে পেল না, এবং তারপর দেয়ালের কাছে একটি চামড়ার সোফার দিকে ইঙ্গিত করলেন। ওইখানে বসো আর চুপ করে থাকো। কেউ একজন নিচে এসে এটা সমাধান করবে। মালিহা সোফার এক কোণে বসল, তার পা দুটি ঝুলছিল, মেঝে স্পর্শ করছিল না। সে ফোল্ডারটি কোলে ধরে রেখেছিল এবং যারা ঢুকছিল আর বেরোচ্ছিল তাদের দেখছিল। সবাইকেই ব্যস্ত মনে হচ্ছিল, সবাইকেই গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, সবাই তার দিকে কৌতূহল বা অবজ্ঞা নিয়ে তাকাচ্ছিল। একটি টাইট লাল পোশাক পরা মহিলা তার সঙ্গীকে কিছু বললেন এবং দুজনেই হাসলেন, মালিহার দিকে তাকিয়ে। সে না দেখার ভান করল, কিন্তু তার গাল গরম হয়ে গেল।
কয়েক মিনিট পর, যা ঘণ্টার মতো মনে হচ্ছিল, একটি ধূসর স্যুট এবং ডোরাকাটা টাই পরা একজন লোক লিফট থেকে বেরিয়ে তার দিকে হেঁটে এলেন। তিনি লম্বা ছিলেন, পেছন দিকে আঁচড়ানো কাঁচাপাকা চুল এবং একটি হাসি যা তার চোখে পৌঁছাচ্ছিল না। তাহলে তুমিই সেই ছোট্ট মেয়ে যে ব্যালেন্স দেখতে চায়? তোমার নাম কি? মালিহা চৌধুরী। ঠিক আছে, মালিহা। তোমার বয়স কত? 10। 10 বছর। বুঝলাম। আর আমাকে একটা কথা বলো, তোমার মা কোথায়? তোমার বাবা? কোনো অভিভাবক? তারা জানে না আমি এখানে? আমি একা এসেছি কারণ আমার ব্যালেন্স দেখতে হবে। অ্যাকাউন্টটি আমার জন্মের সময় খোলা হয়েছিল। লোকটি হাত ভাঁজ করে মাথাটা একপাশে কাত করল। মালিহাকে এমনভাবে পর্যবেক্ষণ করছিল যেন সে একটি আকর্ষণীয় কিন্তু গুরুত্বহীন ধাঁধা। দেখো, বাচ্চা, তোমাকে কি গল্প বলা হয়েছে আমি জানি না, কিন্তু ভিআইপি অ্যাকাউন্ট বাচ্চাদের ব্যাংক খেলার জন্য নয়। এগুলো এমন গ্রাহকদের জন্য যাদের উল্লেখযোগ্য সম্পদ, আন্তর্জাতিক বিনিয়োগ, উচ্চঝুঁকিপূর্ণ অ্যাপ্লিকেশন রয়েছে। তুমি কি এর মানে বোঝো? আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই। এটা এত সহজ নয়। ডকুমেন্টেশন, একজন আইনি অভিভাবক, অনুমোদনের প্রয়োজন। তুমি শুধু একটি পুরনো কাগজ নিয়ে এখানে এসে ভাবতে পারো না যে তুমি ভিআইপি এলাকায় প্রবেশ করবে। এটা কোনো আইসক্রিমের দোকান নয়। কিছু গ্রাহক যারা অপেক্ষায় ছিলেন, তারা কথোপকথনে মনোযোগ দিতে শুরু করলেন। একটি মোটা, বেইজ স্যুট পরা লোক এগিয়ে এলেন, তার বিশাল পেট শার্টের বোতামগুলোকে ঠেলে দিচ্ছিল। এখানে সমস্যাটা কি, কামাল সাহেব? বাচ্চাটা কি হারিয়ে গেছে? ঠিক তা নয়, ডক্টর আনোয়ার। সে বলছে তার একটি ভিআইপি অ্যাকাউন্ট আছে এবং ব্যালেন্স দেখতে চায়। মোটা লোকটি একটি উচ্চস্বরে হাসি দিল যা পুরো লবিতে প্রতিধ্বনিত হল। অন্যরা দেখার জন্য ঘুরে দাঁড়াল। একটি ভিআইপি অ্যাকাউন্ট? বাহ, এটা তো দারুণ। আর আমি ব্যাংকের প্রেসিডেন্ট। বাচ্চা, তোমার তো এই সময় স্কুলে থাকার কথা, গল্প বানানোর নয়। নাকি এটা কোনো প্র্যাঙ্ক? কোনো লুকানো ক্যামেরা আছে? আরও মানুষ এগিয়ে এসে মালিহার চারপাশে একটি ছোট বৃত্ত তৈরি করল। সে বসে রইল, ফোল্ডারটির উপর হাত চেপে ধরে, হৃদস্পন্দন দ্রুততর হতে অনুভব করছিল কিন্তু ভয় দেখাতে অস্বীকার করছিল। দাদা সবসময় বলতেন যে কাপুরুষ তারাই যারা অন্যদের তাদের ভয় দেখতে দেয়। সাহসীরাও ভয় পায়, কিন্তু তারা সেটাকে তাদের পিছিয়ে যেতে দেয় না। বিশাল কালো চশমা পরা, সোনালি গয়নায় ঢাকা এক মহিলা এমন উচ্চস্বরে মন্তব্য করলেন যাতে সবাই শুনতে পায়। নিশ্চয়ই এখানে কাজ করা কোনো পরিচ্ছন্নতাকর্মীর মেয়ে। সম্ভবত বড়দের কথা শুনেছে আর ভেবেছে সেও ধনী হওয়ার ভান করতে পারে। বেচারি জানে না যে আমরা সবাই সমানভাবে জন্মাই না। কেউ জন্মায় সেবা করার জন্য, আর কেউ সেবা পাওয়ার জন্য। মালিহা অনুভব করল তার চোখে জল জ্বলছে, কিন্তু সেগুলোকে দূরে ঠেলে দেওয়ার জন্য দ্রুত পলক ফেল। সে কাঁদবে না। এই মানুষগুলোর সামনে নয়। দাদা এটা পছন্দ করতেন না। কামাল সাহেব, ধূসর স্যুট পরা লোকটি, পরিস্থিতি নিয়ে মজা পাচ্ছিলেন বলে মনে হল। তিনি মালিহার উচ্চতায় ঝুঁকে বসলেন, হাঁটুতে হাত রেখে, সেই কন্ডেসেন্ডিং হাসি দিয়ে যা একটি বোকা বাচ্চার সাথে কথা বলার সময় দেওয়া হয়। তোমাকে একটা জিনিস বুঝিয়ে দিই, মালিহা। জানো এখানে একটা ভিআইপি অ্যাকাউন্ট রাখতে কত খরচ হয়? কোটি কোটি টাকা। তুমি কি জানো 1 কোটি কি? এটা অনেক, অনেক টাকা। তোমার সারা জীবনে যা দেখবে তার চেয়েও বেশি। যাদের এখানে অ্যাকাউন্ট আছে তারা ব্যবসায়ী, উত্তরাধিকারী, আন্তর্জাতিক বিনিয়োগকারী। যারা মাটির ব্যাংকে মুদ্রা জমায় তাদের জন্য নয়, আরও হাসি। কেউ একজন পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করল। মালিহা রেকর্ডিং নির্দেশক লাল আলোটিজ বলতে দেখল। একজন প্ল্যাটিনাম চুলের বৃদ্ধা তার পাশের বান্ধবীকে ফিসফিস করে বললেন, এটা ভাইরাল হবে। বাচ্চা মেয়ে ভিআইপি অ্যাকাউন্ট চায়। কি হাস্যকর। বাবা-মারা আর শিক্ষা দেয় না, বাচ্চাদের একা একা ঘুরে বেরিয়ে হাসির পাত্র হতে দেয়। মালিহা আবার গভীরভাবে শ্বাস নিল। তার দাদার কণ্ঠ তার মনে প্রতিধ্বনিত হল। দিঠ কিন্তু ভদ্র থেকো। শুধু তুমি ছোট বলে যেন তোমাকে খারাপ ব্যবহার করতে না দেয়। আকারের সাথে মূল্যের কোনো সম্পর্ক নেই। সে সোফা থেকে উঠে দাঁড়াল, যদিও সে সবার চেয়ে অনেক খাটো ছিল। সে স্বচ্ছ ফোল্ডারটি তুলে ধরল এবং যতটা সম্ভব পরিষ্কার কণ্ঠে বলল, আমার দাদা আমার জন্মের সময় এই অ্যাকাউন্টটি খুলেছিলেন। তিনি গত সপ্তাহে মারা গেছেন এবং আমাকে এখানে আসতে বলেছিলেন। আমি শুধু আমার ব্যালেন্স দেখতে চাই। আমি টাকা তুলতে বলছি না, এর বাইরে আর কিছুই চাইছি না। প্লিজ। মারা গেছেন শব্দটি একটি সংক্ষিপ্ত নীরবতা সৃষ্টি করল।
কিছু লোক সামান্য অস্বস্তিতে দৃষ্টি সরিয়ে নিল। কিন্তু বিদ্রূপের পরিবেশটি তখনও বিরাজমান ছিল। কামাল সাহেব সোজা হয়ে দাঁড়ালেন, একটি নাটুকে ভঙ্গিতে তার টাই ঠিক করলেন। দেখো, তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত, কিন্তু এটা এই সত্যকে পরিবর্তন করে না যে তুমি একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক ছাড়া ভিআইপি এলাকায় প্রবেশ করতে পারো না। আর সত্যি বলতে, আমি খুবই সন্দেহ করছি যে একটি আসল অ্যাকাউন্ট আছে। সম্ভবত তোমার দাদা তোমাকে বিশেষ অনুভব করানোর জন্য গল্প বলতেন। দাদারা এটা করে। এটা সুন্দর, কিন্তু বাস্তব নয়। এটা গল্প নয়। অ্যাকাউন্টটি আছে। নম্বরটা এখানে। মালিহা ফোল্ডারের কাগজের দিকে ইঙ্গিত করল। কামাল সাহেব কাগজটি নিলেন, দ্রুত একবার দেখে অবজ্ঞার সাথে ফিরিয়ে দিলেন। যে কেউ একটি নম্বর বানাতে পারে। এর চেয়ে বেশি কিছু দরকার? ডকুমেন্ট, পাসওয়ার্ড, ডিজিটাল অ্যাক্সেস কি দরকার? তোমার কাছে কি এসব আছে? আমার জন্ম সনদ এবং দাদা যে ডকুমেন্ট রেখে গেছেন তা আছে। জন্ম সনদ? কি মিষ্টি! দেখো বাচ্চা, আমি এখানে 15 বছর ধরে কাজ করছি। আমি সব কিছু দেখেছি। আমি সত্যিকারের ধনী মানুষও দেখেছি এবং ধনী হওয়ার ভান করা মানুষও দেখেছি। তুমি এই পুরনো পোশাক আর ছেঁড়া স্নিকার্স দিয়ে কাউকে বোকা বানাতে পারবে না। বাড়ি যাও আর এই কল্পনা ভুলে যাও। মোটা লোকটি আবার হাসল, মাথা নাড়তে নাড়তে। কামাল সাহেব, এটা তাড়াতাড়ি সমাধান করুন না। আমার একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। অন্যান্য গ্রাহকরাও অভিযোগ করতে শুরু করলেন। পরিস্থিতি একটি প্রদর্শনীতে পরিণত হচ্ছিল এবং মালিহা তার উপর সমস্ত দৃষ্টির ভার অনুভব করছিল। কিন্তু সে হাল ছাড়বে না। সে দাদাকে কথা দিয়েছিল। আর যখন মালিহা চৌধুরী কোনো প্রতিজ্ঞা করে, সে তা রাখে। ঠিক তখনই লিফটের দরজা আবার খুলল এবং অন্যদের থেকে ভিন্ন একজন লোক বেরিয়ে এলেন। তিনি বয়স্ক ছিলেন, হয়তো 50-এর কোঠায়, নিখুঁতভাবে কাটা চুল, একটি নেভি ব্লু স্যুট যা একটি গাড়ির চেয়েও বেশি দামি মনে হচ্ছিল, এবং একটি ভঙ্গি যা স্পষ্ট করে দিচ্ছিল যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ। তার কবজিতে একটি সোনালি ঘড়ি ছিল যা লবির আলোতে জ্বলজ্বল করছিল এবং তার বাহুর নিচে একটি আসল চামড়ার ব্রিফকেস ছিল। মানুষজন স্বয়ংক্রিয়ভাবে পথ ছেড়ে দিল। কামাল সাহেব তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালেন, নার্ভাসভাবে নিজের টাই মসৃণ করলেন। কাশেম খান সাহেব, আমি জানতাম না আপনি আজ অফিসে আছেন। লোকটি, কাশেম খান, জেনারেল ম্যানেজার এবং ব্যাংকের অন্যতম সংখ্যালঘু অংশীদার, চারপাশে হালকা বিরক্তির সাথে তাকালেন। তিনি ঢাকার পুরো আর্থিক খাতে ব্যবসার ক্ষেত্রে একজন নির্মম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অহংকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার ব্যক্তিগত সম্পদ 20 কোটি টাকারও বেশি অনুমান করা হয়েছিল, যা আর্থিক বাজারে 30 বছরের কর্মজীবনে অর্জিত হয়েছিল। এখানে কি হচ্ছে? লবিতে এত লোক ভিড় করে আছে কেন? এটা গ্রাহকদের জন্য একটি ভয়ানক চিত্র তৈরি করে। কামাল সাহেব দ্রুত ব্যাখ্যা করতে লাগলেন, মালিহার দিকে একটি উদাসীন ভঙ্গিতে ইঙ্গিত করে। এটা শুধু একটি বাচ্চা, কাশেম খান সাহেব। সে এসে বলছে তার একটি ভিআইপি অ্যাকাউন্ট আছে এবং ব্যালেন্স দেখতে চায়। আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে এটা সম্ভব নয়, কিন্তু সে জেদ করছে। আমি সিকিউরিটিকে ডাকতে যাচ্ছিলাম। কাশেম খান মালিহার দিকে ঘুরে দাঁড়ালেন এবং তাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। তার দৃষ্টি ছিল ঠান্ডা, হিসাবী, সেই ধরনের দৃষ্টি যা সেকেন্ডের মধ্যে জিনিস এবং মানুষের মূল্য নির্ধারণ করে। মালিহা একটি কাঁপুনি অনুভব করল, কিন্তু দৃঢ় রইল, ফোল্ডারটি আরও শক্ত করে ধরে। একটি বাচ্চা যার ভিআইপি অ্যাকাউন্ট আছে। এটা নতুন। আর তোমার নাম কি হবে, ছোট্ট মেয়ে? মালিহা চৌধুরী। চৌধুরী? পানির মতো একটি সাধারণ পদবি। আর তুমি সত্যিই বিশ্বাস করো যে তোমার এখানে একটি অ্যাকাউন্ট আছে? এই ব্যাংকে? আমি বিশ্বাস করি না। আমি জানি আমার আছে। আমার দাদা আমার জন্মের সময় খুলেছিলেন। কাশেম খান একটি সংক্ষিপ্ত, হাস্যরসবিহীন হাসি হাসলেন। এটি একটি শুকনো, তীক্ষ্ণ শব্দ ছিল, যা চারপাশের বেশ কয়েকজনকে একসাথে হাসতে বাধ্য করল। জেন বসের মতো একই জিনিসে হাসা বাধ্যতামূলক ছিল। তোমার দাদা? অবশ্যই। আর আমাকে অনুমান করতে দাও, তিনি একজন কোটিপতি ব্যবসায়ী ছিলেন যার কথা কেউ কখনো শোনেনি। অথবা হয়তো একজন গোপন বিনিয়োগকারী? ওহ না, দাঁড়াও, তিনি লটারি জিতেছিলেন কিন্তু কাউকে বলেননি, তাই না? আরও হাসি। মালিহা আবার তার গাল গরম অনুভব করল, কিন্তু এবার এটা শুধু লজ্জা ছিল না। এটা ছিল রাগ। একজন মিথ্যাবাদী, একজন নগণ্য ব্যক্তি হিসেবে ব্যবহার করার জন্য রাগ। দাদা সবসময় তাকে এমনভাবে ব্যবহার করতেন যেন সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
আর এখন এই অপরিচিতরা তাকে এমন অনুভব করাচ্ছে যেন তার কোনো মূল্যই নেই। তিনি একজন দপ্তরি হিসেবে কাজ করতেন, কিন্তু তিনি সৎ এবং বুদ্ধিমান ছিলেন। আর আমাকে খুব ভালোবাসতেন। যে নীরবতা নেমে এল তা হাসির চেয়েও বেশি নিষ্ঠুর ছিল। তারপর কাশেম খান আবার হাসতে শুরু করলেন, এবার আরও জোরে, এবং শীঘ্রই সবাই তার সাথে হাসছিল। শব্দটি মার্বেলের লবিতে প্রতিধ্বনিত হল, নিষ্ঠুরতার একটি কোরাস। একজন দপ্তরি। তাহলে তো সবই পরিষ্কার। প্রিয়, তোমার দাদা তোমাকে ভালোবাসতেন, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ভালোবাসা ভিআইপি অ্যাকাউন্টের বিল দেয় না। ভালোবাসা আন্তর্জাতিক অ্যাপ্লিকেশন সহ অ্যাকাউন্ট খোলে না। তোমার দাদা সম্ভবত কিছু টাকা জমাতেন এবং তোমাকে খুশি করার জন্য গল্প বলতেন। দাদারা এটাই করে। কিন্তু বাস্তবতা গল্পের চেয়ে ভিন্ন। লাল চুল এবং লম্বা লাল নখওয়ালা এক মহিলা এগিয়ে এলেন, তার মোবাইল তখনও রেকর্ডিং করছিল। এটা সোশ্যাল মিডিয়াতে দারুণ হবে। গরিব বাচ্চা ধনীর অ্যাকাউন্ট চায়। মানুষ এটা পছন্দ করবে। তুমি বিখ্যাত হয়ে যাবে, প্রিয়। সব ভুল কারণে, কিন্তু হয়ে যাবে। মালিহা তার ভিতরে কিছু একটা ভেঙে যাওয়ার অনুভব করল। এটা শুধু শব্দ ছিল না, এটা ছিল তাদের কথা বলার ধরন, সুর, পরম অবজ্ঞা। যেন সে একজন সত্যিকারের মানুষ নয়, শুধু বিনোদনের একটি বস্তু। কিন্তু তারপর তার দাদার বলা আরেকটি কথা মনে পড়ল। যখন সবাই তোমাকে সন্দেহ করবে, তখন তোমাকে নিজের উপর আরও বেশি বিশ্বাস করতে হবে। আমার কাছে অ্যাকাউন্টের নম্বর আছে। আমি প্রমাণ করত পারি। কাশেম খান একটি ভ্রু তুললেন, স্পষ্টতই মজা পাচ্ছিলেন। তিনি চারপাশে তাকালেন, যে দর্শক তৈরি হয়েছিল তাদের দিকে, এবং নাটুকেভাবে তার হাত প্রসারিত করলেন। জানেন একটা কথা? আমরা একটু অন্যরকম কিছু করি। আমরা আপনাদের জন্য একটা শো করি। আমি আমাদের এই ছোট্ট উত্তরাধিকারীর রহস্যময় অ্যাকাউন্টটি পরীক্ষা করব। আর যখন আমরা দেখব যে কিছুই নেই, অথবা জন্মদিনের উপহারের 50 টাকা আছে, তখন আপনারা সবাই সাক্ষী থাকবেন যে আমি সদয় হওয়ার চেষ্টা করেছি। কি বলেন, করতালি এবং শীষ? মানুষজন প্রদর্শনীটি উপভোগ করছিল। কাশেম খান প্রতিক্রিয়ায় সন্তুষ্ট হয়ে হাসলেন এবং মালিহাকে তাকে অনুসরণ করার জন্য ইশারা করলেন। এসো, ছোট্ট মেয়ে। আমরা আমার অফিসে যাই। কিন্তু আগে থেকেই বলে রাখছি যে এরপর আমি তোমার বাবা-মা এবং সমাজকল্যাণকে ডাকতে বাধ্য হব। বাচ্চারা একা একা ঘুরে বেরিয়ে গল্প বানাতে পারে না। মালিহা তাকে অনুসরণ করল। তার পা কাঁপছিল কিন্তু পদক্ষেপ দিচ্ছিল। তারা কামাল সাহেব এবং আরও 3 জন গ্রাহক, যারা গল্পের শেষটা মিস করতে চাননি, তাদের সাথে লিফটে উঠল। লিফটটি 15 তলায় উঠল, যেখানে ডিরেক্টরদের অফিস ছিল। দেয়ালগুলো গাঢ় মেহগনির ছিল, দামি চিত্রকর্ম ঝুলছিল, এবং কার্পেট এত পুরু ছিল যে পদক্ষেপে কোনো শব্দ হচ্ছিল না। কাশেম খানের অফিসটি বিশাল ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালা ছিল, যেখান থেকে পুরো ঢাকা শহরের দৃশ্য দেখা যাচ্ছিল। দূরে হাতির ঝিল, গুলশান এভিনিউ, এমনকি দিগন্তে জাতীয় সংসদ ভবনও দেখা যাচ্ছিল। একটি বিশাল কাচের টেবিল, চামড়ার আর্মচেয়ার, বইয়ে ভরা একটি শেলফ যা কখনো খোলা হয়নি বলে মনে হচ্ছিল, এবং দেয়ালে ফ্রেমে বাঁধানো ডিপ্লোমা এবং সার্টিফিকেট ছিল। কাশেম খান তার প্রেসিডেন্টের চেয়ারে বসলেন, অত্যাধুনিক কম্পিউটারটি চালু করলেন এবং আঙ্গুলগুলো জড়িয়ে ধরলেন, সেই একই উচ্চতর হাসি দিয়ে মালিহার দিকে তাকিয়ে। তাহলে, ছোট্ট মেয়ে, আমাকে তোমার অ্যাকাউন্টের সেই জাদুকরি নম্বরটা দাও। মালিহা সাবধানে স্বচ্ছ ফোল্ডারটি খুল। সে হলুদ হয়ে যাওয়া কাগজটি বের করে কাশেম খানের দিকে বাড়িয়ে দিল। তিনি দুটি আঙ্গুল দিয়ে ধরলেন, যেন এটা কোনো নোংরা জিনিস, এবং দৃঢ় এবং সুন্দর হস্তাক্ষরে লেখা নম্বরগুলো দেখলেন। এই নম্বরগুলো কিছুটা ঝাপসা। তোমার দাদা এটা কখন লিখেছিলেন? ব্রোঞ্জ যুগে। দর্শকদের আরও হাসি। কামাল সাহেব দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, হাত ভাঁজ করে, চওড়া হাসি হাসছিলেন। লাল চুলের মহিলাটি সবকিছু রেকর্ডিং চালিয়ে যাচ্ছিলেন। কাশেম খান সিস্টেমে অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করলেন। তার আঙ্গুলগুলো কিবোর্ডের উপর উড়ে যাচ্ছিল, সেই আত্মবিশ্বাসের সাথে যা তিনি প্রতিদিন কয়েক দশক ধরে করে আসছেন। তিনি একটি বিদ্রুপাত্মক মন্তব্য করতে যাচ্ছিলেন যখন স্ক্রিনটি লোড হল। আর তারপর তার মুখ বদলে গেল। প্রথমে শুধু একটি ভ্রুকুটি। তারপর চোখগুলো সামান্য বড় হল। তিনি পলক ফেললেন, আবার স্ক্রিনের দিকে তাকালেন, এবং তার মুখটা একটু খুলে গেল। হাসিটা পুরোপুরি উধাও হয়ে গেল। সিস্টেমে নিশ্চয়ই কোনো ভুল আছে। তিনি আবার নম্বরটি টাইপ করলেন। এবার আরও ধীরে, প্রতিটি অঙ্ক পরীক্ষা করে। ফলাফল একই ছিল। কাশেম খান চেয়ারটি টেবিলের আরও কাছে টেনে নিলেন, তার শরীর টানটান।
তিনি অন্যান্য মেনুতে ক্লিক করলেন, বিভিন্ন স্ক্রিন অ্যাক্সেস করলেন, বিশেষ অ্যাক্সেস পাসওয়ার্ড টাইপ করলেন। প্রতিটি নতুন তথ্য যা প্রদর্শিত হচ্ছিল তাতে তিনি আরও ফ্যাকাশে হয়ে যাচ্ছিলেন। কাশেম খান সাহেব, কিছু ভুল হয়েছে। কামাল সাহেবের কণ্ঠস্বর অনিশ্চিত শোনাল। যে মানুষগুলো কিছুক্ষণ আগে হাসছিল তারা এখন বিভ্রান্ত দৃষ্টি বিনিময় করছিল। কাশেম খান উত্তর দিলেন না। তিনি স্ক্রিনে স্থির ছিলেন, তার হাত সামান্য কাঁপছিল যখন তিনি মাউসটি নাড়াচ্ছিলেন। তিনি আরও ট্যাবে ক্লিক করলেন, নম্বর পড়লেন, রিপোর্ট পড়লেন, এবং তার মুখ থেকে রং উড়ে যাচ্ছিল। এটা ঠিক হতে পারে না। এটা নিশ্চয়ই একটা ভুল। তিনি কিবোর্ডটি সংযোগ বিচ্ছিন্ন করে আবার সংযোগ করলেন, যেন সমস্যাটি প্রযুক্তিগত হতে পারে। তিনি মনিটরটি বন্ধ করে আবার চালু করলেন। কিন্তু তথ্য একই ছিল। কাশেম খান চেয়ারটি পেছনে ঠেলে দিলেন, উঠে দাঁড়ালেন, সামান্য টললেন এবং দুটি হাত দিয়ে টেবিলে ভর দিতে হল। তার মুখ কাগজের মতো সাদা ছিল। কাশেম খান সাহেব, আপনি ঠিক আছেন? আমি কি কাউকে ডাকব? মালিহা টেবিলের অপর পাশে স্থির দাঁড়িয়েছিল, তার বাদামি চোখ কাশেম খানের উপর স্থির। তার চোখের কোণে জল ছিল, কিন্তু সেগুলো ভয়ের ছিল না। সেগুলো ছিল স্মৃতির। দাদার স্মৃতি, তার শান্ত কণ্ঠস্বর, তার কড়া পড়া হাত, তার হাত ধরে রাখা, ঘুমানোর আগে তার গল্প। তিনি সবসময় বলতেন যে একদিন সে বুঝবে। আর এখন সেই লোকটির প্রতিক্রিয়া দেখে সে বুঝতে শুরু করছিল যে দাদা গল্প বলতেন না, তিনি সত্যি বলতেন। কামাল সাহেব টেবিলের কাছে এগিয়ে এলেন, কৌতূহল প্রোটোকলকে জয় করল। তিনি কম্পিউটারের স্ক্রিনে উকি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কাশেম খান একটি আকস্মিক ভঙ্গিতে হাত তুললেন যা তাকে পিছিয়ে যেতে বাধ্য করল। বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান, এক্ষুনি। কিন্তু কাশেম খান সাহেব, কি? আমি বললাম বেরিয়ে যেতে। সবাই। মেয়েটা ছাড়া কণ্ঠস্বরটি কয়েক মিনিট আগের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আর কোনো অহংকার ছিল না, কোনো মজা ছিল না। যা ছিল তা আতঙ্কের মতো মনে হচ্ছিল। কামাল সাহেব এবং অন্যান্য গ্রাহকরা বিভ্রান্ত এবং চিন্তিত দৃষ্টি বিনিময় করতে করতে অফিস থেকে বেরিয়ে গেলেন। লাল চুলের মহিলাটি রেকর্ডিং চালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কাশেম খান তার দিকে কাঁপানো আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন। এই রেকর্ডিং মুছে ফেলুন, এক্ষুনি। নয়তো আমি আপনার বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন এবং গোপনীয় তথ্য ফাঁসের জন্য মামলা করব। মহিলাটি ফ্যাকাশে হয়ে গেল এবং দ্রুত মোবাইলটি রেখে দিল, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দরজাটি একটি মৃদু ক্লিকে বন্ধ হয়ে গেল, কাশেম খান এবং মালিহাকে অফিসে একা রেখে। নীরবতা এত ঘন ছিল যে মালিহা এয়ার কন্ডিশনারের মৃদু গুঞ্জন এবং একটি দেয়াল ঘড়ির দূরবর্তী টিকটিক শব্দ শুনতে পাচ্ছিল। কাশেম খান চেয়ারে ডুবে গেলেন, মুখে হাত ঘষলেন এবং কয়েকবার গভীরভাবে শ্বাস নিলেন। যখন তিনি অবশেষে মালিহার দিকে তাকালেন, তার দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন ছিল। আর কোনো অবজ্ঞা ছিল না। যা ছিল তা ছিল শক এবং সম্মানের মিশ্রণ। তোমার নামটা যেন কি বললে? মালিহা চৌধুরী। মালিহা চৌধুরী। তিনি নামটি ধীরে ধীরে পুনরাবৃত্তি করলেন, যেন স্মৃতিতে খোদাই করার চেষ্টা করছেন। তোমার বয়স কত? 10। 10 বছর। 10 বছর। কাশেম খান আবার উঠলেন, কিন্তু এবার জানালার দিকে গেলেন। তিনি নিচের শহরের দিকে তাকিয়ে রইলেন, হাতগুলো পেছনে জড়ানো, কাঁধগুলো টানটান। মালিহা কাচের মধ্যে তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল এবং লক্ষ্য করল যে তিনি মাঝে মাঝে চোখ বন্ধ করছেন, যেন তিনি এমন কিছু প্রক্রিয়া করার চেষ্টা করছেন যা বোঝা অসম্ভব। তোমার দাদা, তার নাম কি ছিল? শামসুল চৌধুরী। শামসুল চৌধুরী। কাশেম খান নামটি বেশ কয়েকবার পুনরাবৃত্তি করলেন, যেন মনে করার চেষ্টা করছেন যে তিনি আগে শুনেছেন কিনা। আর তিনি কি করতেন? তুমি বললে তিনি একজন দপ্তরি ছিলেন। ছিলেন। সারা জীবন বিল্ডিং এবং কন্ডমিনিয়াম দেখাশোনা করেছেন। খুব ভোরে উঠতেন, দেরিতে ফিরতেন, কখনো অভিযোগ করতেন না। বলতেন সৎ কাজে লজ্জা নেই। কাশেম খান ধীরে ধীরে মাথা নাড়লেন, তখনও মালিহার দিকে পেছন ফিরে, জানালার দিকে তাকিয়ে। আর তিনি তোমার জন্য এই অ্যাকাউন্টটি কখন খুলেছিলেন? আমার জন্মের দিন। তিনি আমাকে এটা অনেকবার বলেছেন। বলেছেন যে আমার জন্মের পরের দিন তিনি ব্যাংকে গিয়েছিলেন, সনদের কাগজ থেকে তখনও নতুন কাগজের গন্ধ বেরোচ্ছিল, এবং আমার নামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। বলেছিলেন যে এটা আমার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। তোমার ভবিষ্যৎ? কাশেম খান একটি হাস্যরসবিহীন হাসি হাসলেন। তিনি এর চেয়ে অনেক বেশি সুরক্ষিত করেছেন। মালিহা মন্তব্যটি বুঝল না, কিন্তু জিজ্ঞেস করল না। কাশেম খানের ভঙ্গিতে এমন কিছু ছিল যা তাকে চুপ করে শুধু পর্যবেক্ষণ করতে বাধ্য করছিল।
তিনি অবশেষে ঘুরে দাঁড়ালেন, টেবিলে ফিরে এসে বসলেন, কিন্তু এবার তার ভঙ্গিতে কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। তিনি সেই বড় চেয়ারে ছোট মনে হচ্ছিলেন, যদিও তিনি একজন লম্বা মানুষ ছিলেন। মালিহা, আমাকে তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। আর আমি চাই তুমি আমার সাথে সম্পূর্ণ সৎ থাকবে। তুমি কি তা করতে পারবে? পারব। তোমার মা কি জানেন যে তুমি এখানে? না। তিনি কি এই অ্যাকাউন্টের জানেন? মালিহা দ্বিধা করল। এটা একটা আরও জটিল প্রশ্ন ছিল। আমার মনে হয় হ্যাঁ। কিন্তু তিনি এ নিয়ে কখনো কথা বলেন না। যখনই আমি দাদা এবং টাকা নিয়ে জিজ্ঞেস করি, তিনি বিশ্বাসটা পাল্টে দেন। একবার আমি তার আলমারির গভীরে রাখা কিছু কাগজ খুঁজে পেয়েছিলাম, ব্যাংকের ডকুমেন্ট, কিন্তু যখন তিনি আমাকে সেগুলো নিয়ে দেখলেন, তিনি খুব রেগে গেলেন এবং সবকিছু ফিরিয়ে নিলেন। বললেন যে এগুলো বড়দের জিনিস এবং আমার এগুলো নিয়ে নাড়াচাড়া করা উচিত নয়। কাশেম খান তথ্যটি প্রক্রিয়া করতে করতে মাথা নাড়লেন। তিনি টেবিলের একটি ড্রয়ার খুললেন, একটি পানির বোতল বের করলেন এবং সরাসরি বোতল থেকে পান করলেন, যা মালিহা কল্পনা করেছিল যে তিনি অন্য মানুষের সামনে কখনো করবেন না। আর তোমার বাবা? তিনি কোথায়? এই প্রশ্নটি মালিহার বুকটা চেপে ধরল। সে শুকনো ধোক গিলল এবং তার হাতে থাকা স্বচ্ছ ফোল্ডারের দিকে চোখ নামাল। জানি না। আমি যখন ৩ বছরের ছিলাম তখন তিনি চলে গিয়েছিলেন। আমার মা বলেন যে তিনি আর থাকতে চাননি, যে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমার তাকে মনে আছে। আমার মনে আছে তিনি যেভাবে আমার দিকে তাকাতেন, যেভাবে আমাকে জড়িয়ে ধরতেন। যারা ভালোবাসে তারা এভাবে হঠাৎ করে চলে যায় না। এমন কিছু আছে যা আমার মা আমাকে বলেন না। কাশেম খান দীর্ঘক্ষণ নীরব রইলেন। তারপর তিনি টেবিলের ফোনটি নিলেন এবং একটি বোতাম চাপলেন। সালমা, আমার অফিসে এক্ষুনি আসুন। সুপারিনটেনডেন্টকেও নিয়ে আসুন। হ্যাঁ, এটা জরুরি। খুব জরুরি। তিনি ফোন রেখে আবার মালিহার দিকে তাকালেন। মালিহা, আমি এখন তোমাকে যা বলব তা বোঝা কঠিন হতে পারে, কিন্তু আমি চাই তুমি মনোযোগ দিয়ে শোনো। তোমার দাদা তোমার জন্য যে অ্যাকাউন্টটি খুলেছেন তা কোনো সাধারণ অ্যাকাউন্ট নয়। এটা এমনকি একটি সাধারণ ভিআইপি অ্যাকাউন্টও নয়। এটা এর চেয়ে অনেক, অনেক বড় কিছু। কতটা বড়? কাশেম খান বলার আগে গভীরভাবে শ্বাস নিলেন। এটি একটি সিল করা ব্যক্তিগত সম্পদের অ্যাকাউন্ট। এর মানে হল এটি 10 বছর আগে একটি আদালতের আদেশে বন্ধ করা হয়েছিল, সুরক্ষিত করা হয়েছিল। কেউ এটাতে হাত দিতে পারে না, কেউ এর বিবরণ দেখতে পারে না, একজন বিচারকের বিশেষ অনুমতি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারে না। পুরো ব্যাংকে এই ধরনের মাত্র 3টি অ্যাকাউন্ট আছে। আর তোমারটা তার মধ্যে একটি। মালিহা ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করল। কিন্তু আমার দাদা এমনটা কেন করবেন? কেন অ্যাকাউন্টটি সিল করবেন? সেটা আমি জানি না। কিন্তু আমি খুঁজে বের করব। কারণ এই অ্যাকাউন্টে, মালিহা, শুধু বাংলাদেশি টাকা নেই। এখানে আন্তর্জাতিক তহবিল, বিদেশি কোম্পানির শেয়ার, জামানত হিসেবে নিবন্ধিত সম্পত্তি রয়েছে। আর এর পরিমাণ। তিনি থামলেন, জেন শব্দগুলো উচ্চারণ করা খুব কঠিন। কত? কাশেম খান তার দিকে তাকালেন, এবং অফিসে প্রবেশের পর প্রথমবারের মতো সে তার চোখে সহানুভূতির মতো কিছু দেখল। একজন আইনি অভিভাবক এবং আদালতের একজন প্রতিনিধির উপস্থিতি ছাড়া আমি তোমাকে সঠিক সংখ্যাটা দিতে পারি না। কিন্তু আমি তোমাকে বলতে পারি যে এটা তোমার সারা জীবনে আর কখনো কাজ না করার জন্য যথেষ্ট। আর তোমার সন্তানদেরও। আর তাদের সন্তানদেরও। মালিহা তার পা দুটো দুর্বল অনুভব করল। সে টেবিলের সামনের চামড়ার চেয়ারে বসে পড়ল, ফোল্ডারটি তার হাত থেকে পড়ে কার্পেটে গিয়ে লাগল। দাদা শামসুল, যিনি ভোর 5টায় সিডি পরিষ্কার করার জন্য উঠতেন, যিনি ভারী জিনিস বহন করতে করতে পিঠের ব্যথায় ফিরতেন, যিনি গরম করার সময় না থাকায় ঠান্ডা টিফিন খেতেন, তিনি তার জন্য একটি ভাগ্য রেখে গেছেন। কিন্তু কিভাবে? তার কাছে তো কখনো টাকা ছিল না। আমরা সবসময় কষ্টে জীবন কাটিয়েছি। আমার মা দিনমজুর হিসেবে কাজ করেন, 3টি ভিন্ন বাড়িতে পরিষ্কারের কাজ করেন। আমরা মিরপুরের একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকি, একই ঘরে থাকি। দাদা এত টাকা কোথায় পেলেন? এই প্রশ্নটাই আমিও করছি। আর এ কারণেই আমার সুপারিনটেনডেন্টের সাথে কথা বলা দরকার। কারণ এই ধরনের একটি অ্যাকাউন্ট শূন্য থেকে তৈরি হয় না। এর পেছনে একটি গল্প আছে। একটি গল্প যা যেকোনো কিছুর আগে বোঝা দরকার। দরজা খুলল এবং দুজন লোক প্রবেশ করল। একজন ছিলেন প্রায় 40 বছরের এক মহিলা, চুলে পনিটেল বাঁধা, একটি ধূসর স্যুট এবং পাতলা ফ্রেমের চশমা পরা। অন্যজন ছিলেন একজন বয়স্ক লোক, হয়তো 60 বছর বয়সী, কাঁচাপাকা চুল, এমন এক গাম্ভীর্য যা এমনকি কাশেম খানকেও স্বচ্ছন্দ মনে করাচ্ছিল।
সালমা, ডক্টর ফারুক, এত তাড়াতাড়ি আসার জন্য ধন্যবাদ। সালমা, এ হল মালিহা চৌধুরী। মালিহা, ইনি সালমা, আমাদের আইনি পরামর্শক, এবং ইনি ডক্টর ফারুক হোসেন, ব্যাংকের সুপারিনটেনডেন্ট। নিচের সেই হট্টগোলের মেয়েটি। সালমা কৌতূহল নিয়ে মালিহার দিকে তাকাল। কাশেম খান, কি হচ্ছে? কাশেম খান কম্পিউটারের মনিটরটি ঘুরিয়ে দিলেন যাতে তারা দুজনেই দেখতে পায়। সালমা কাছে এসে চশমা ঠিক করে পড়তে শুরু করল। তার চোখ ধীরে ধীরে বড় হতে লাগল। ডক্টর ফারুকও ঝুঁকে পড়লেন, এবং মালিহা দেখল তার মুখ থেকে রং উড়ে যাচ্ছে, ঠিক যেমনটা কাশেম খানের সাথে হয়েছিল। এটা কি সঠিক? ডক্টর ফারুক কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন। আপনি কি ডেটা নিশ্চিত করেছেন? 3 বার। এবং সবকিছু সঠিক? এই মেয়েটি 10 বছর আগে আদালতের আদেশে সিল করা একটি ব্যক্তিগত সম্পদের অ্যাকাউন্টের আইনি মালিক। অ্যাকাউন্টটি তার জন্মের সময় তার নামে খোলা হয়েছিল। তার দাদা শামসুল চৌধুরীর দ্বারা। সালমা তার ট্যাবলেটে কিছু টাইপ করল, দ্রুত পড়ল এবং মালিহার দিকে এমন এক দৃষ্টিতে তাকাল যাতে বিস্ময় এবং ভয়ের মতো কিছু মিশ্রিত ছিল। সিল করার আদেশটি পারিবারিক আদালতের বিচারক আজিজুল হক জারি করেছিলেন। উল্লিখিত কারণ ছিল হুমকির অধীনে থাকা নাবালকের সুরক্ষা। মালিহা, তুমি কি কখনো বিচারক আজিজুল হকের নাম শুনেছ? মালিহা নেতিবাচকভাবে মাথা নাড়ল। সালমা ডক্টর ফারুকের সাথে একটি অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। বিচারক আজিজুল হক অত্যন্ত সংবেদনশীল মামলার জন্য পরিচিত। তিনি এমন পরিস্থিতি মোকাবেলা করেন যেখানে নাবালকদের জীবন বা অখণ্ডতার প্রতি সত্যিকারের ঝুঁকি থাকে। যদি তিনি এই সিল করার আদেশে স্বাক্ষর করে থাকেন, তার মানে একটি গুরুতর হুমকি ছিল। মালিহার পেটের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হুমকি? কি ধরনের হুমকি? কেউ উত্তর দেওয়ার আগেই দরজায় একটি জরুরি টোকা পড়ল। একজন সেক্রেটারি অনুমতি ছাড়াই প্রবেশ করলেন, তার মুখ চিন্তিত। কাশেম খান সাহেব, নিচতলায় একজন মহিলা বলছেন যে তার মেয়ে নিখোঁজ এবং কেউ তাকে এখানে ঢুকতে দেখেছে। তিনি খুব উত্তেজিত, প্রায় আতঙ্কিত। বললেন, মেয়েটির নাম মালিহা। মালিহা এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়াল। ওটা আমার মা। কাশেম খান সেক্রেটারির দিকে মাথা নাড়লেন। তাকে এক্ষুনি নিয়ে আসুন। আর এটা বিচক্ষণতার সাথে করুন। আমি চাই না আর কেউ কিছু দেখুক বা শুনুক। 2 মিনিটেরও কম সময়ের মধ্যে দরজা আবার খুলল এবং একজন মহিলা দৌড়ে প্রবেশ করলেন। তিনি ছিলেন জাহানারা চৌধুরী, 32 বছর বয়সী, কালো চুল একটি এলোমেলো খোপা করে বাঁধা, কাজের অ্যাপ্রনটি তখনও একটি জিন্স এবং একটি বিবর্ণ টি-শার্টের উপর পরা। তার চোখ লাল এবং ফোলা ছিল, মুখটা সাম্প্রতিক কান্নার দাগে ভরা। মালিহা! আমার আল্লাহ! মালিহা! তিনি 3টি পদক্ষেপে অফিস পার হয়ে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তাকে বুকের সাথে এমনভাবে চেপে ধরলেন যেন ভয় পাচ্ছিলেন যে সে অদৃশ্য হয়ে যেতে পারে। মালিহা সাবান এবং ব্লিচিং পাউডারের পরিচিত গন্ধ পেল, যা কাজের পর সবসময় তার মায়ের সাথে থাকত। মা, আমি ঠিক আছি, আমি শুধু। তুমি কি ভাবছিলে? তুমি কি ভাবছিলে, মালিহা? তুমি স্কুল থেকে উধাও হয়ে গেছ। প্রিন্সিপাল আমাকে মরিয়া হয়ে ফোন করে বললেন যে তুমি বিরতির পর ফেরোনি। আমি সবকিছু ফেলে সারা শহর খুঁজে বেরিয়েছি। আমি ভেবেছিলাম ভয়ানক কিছু ঘটে গেছে। জাহানারা কাঁপছিল, তার হাত মালিহার কাঁধে আঁকড়ে ধরা, তার চোখ মেয়ের প্রতিটি ইঞ্চি ঘুরে দেখছিল যেন তাকে নিশ্চিত করতে হবে যে সে অক্ষত, আঘাতহীন। দুঃখিত, মা। আমার এখানে আসা দরকার ছিল। দাদা আমার জন্য যে অ্যাকাউন্ট খুলেছিলেন তার ব্যালেন্স দেখা দরকার ছিল। জাহানারার শরীর শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে মালিহাকে ছেড়ে দিল এবং প্রথমবারের মতো চারপাশে তাকাল। অফিসের অন্যান্য মানুষ, বিলাসবহুল পরিবেশ, কম্পিউটারের স্ক্রিন, কাশেম খান, সালমা এবং ডক্টর ফারুকের গম্ভীর দৃষ্টি লক্ষ্য করল। তার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। আপনারা কি তাকে বলেছেন? আপনারা কি সব বলে দিয়েছেন? সালমা এক ধাপ এগিয়ে এল, তার কণ্ঠস্বর কোমল কিন্তু পেশাদার। চৌধুরী বেগম, দয়া করে বসুন। আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে। না, 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 না। জাহানারা বারবার মাথা নাড়তে লাগল, পিছিয়ে গিয়ে। সে জানতে পারবে না। সে খুব ছোট। সে প্রস্তুত ছিল না। তার বাবা বলেছিলেন যে সে যখন বোঝার মতো বড় হবে তখনই জানতে পারবে। এর অনুমতি কে দিয়েছে? কেউ অনুমতি দেয়নি, কাশেম খান শান্তভাবে বললেন। আপনার মেয়ে নিজের ইচ্ছায় এখানে এসে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে চেয়েছে। আমরা পরীক্ষা করে দেখেছি যে এটি একটি সিল করা ব্যক্তিগত সম্পদের অ্যাকাউন্ট। আপনি কি এ বিষয়ে অবগত? জাহানারা দুহাতে মুখ ঢাকল। তার কাঁধ কাঁপতে শুরু করল এবং একটি ফোঁপানি তার গলা থেকে বেরিয়ে এল।
মালিহা তার মাকে কখনো এমনভাবে দেখেনি, এত ভেঙে পড়া, এত ভীত। সে কাছে গিয়ে তার বাহুতে হাত রাখল। মা, কি হচ্ছে? তুমি কেন আমাকে কখনো অ্যাকাউন্টের কথা বলনি? তুমি এত নার্ভাস কেন? জাহানারা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কয়েকবার গভীরভাবে শ্বাস নিল। যখন সে অবশেষে মুখ থেকে হাত সরাল, তার চোখ একটি পুরনো ব্যথায় ভরা ছিল, সেই ধরনের ব্যথা যা বছরের পর বছর ধরে লুকিয়ে থাকে, বেরিয়ে আসার মুহূর্তের জন্য অপেক্ষা করে। কারণ আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। কারণ এই অ্যাকাউন্ট, এই টাকা, এটা আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এর কারণেই তোমার বাবাকে চলে যেতে হয়েছিল। এর কারণেই তোমার দাদা তার জীবনের শেষ দিন পর্যন্ত ভয়ে বেঁচেছিলেন। কিন্তু কিভাবে? মালিহা জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর ছোট এবং বিভ্রান্ত শোনাল। টাকা কিভাবে এটা করতে পারে? জাহানারা উত্তর দেওয়ার আগেই সালমা আবার কথা বলতে শুরু করল, ট্যাবলেটে তথ্য দেখে। চৌধুরী বেগম, আমি এখানে দেখতে পাচ্ছি যে সিল করার আদেশটি 10 বছর আগে জারি করা হয়েছিল। মালিহার বয়স তখন মাত্র 6 মাস। মামলায় পরিবারের প্রতি নির্দিষ্ট হুমকির উল্লেখ আছে। আপনি কি আমাদের ব্যাখ্যা করতে পারেন কি ঘটেছিল? জাহানারা তার মেয়ের দিকে তাকাল, তারপর সেই 3 জন অপরিচিত প্রাপ্তবয়স্কের দিকে যারা একটি উত্তরের জন্য অপেক্ষা করছিল। সে যেন অভ্যন্তরীণভাবে লড়াই করছিল, সিদ্ধান্ত নিচ্ছিল কতটা প্রকাশ করা উচিত, কতটা লুকিয়ে রাখা যায়। অবশেষে সে দীর্ঘশ্বাস ফেলে চামড়ার একটি আর্মচেয়ারে ভারীভাবে বসে পড়ল। আমার বাবা শামসুল শুধু একজন দপ্তরি ছিলেন না। মানে তিনি ছিলেন, কিন্তু তিনি এর চেয়েও অনেক বেশি কিছু ছিলেন। তিনি একজন বুদ্ধিমান মানুষ ছিলেন, যদিও খুব বেশি পড়াশোনা করেননি। তিনি পড়তেন, পর্যবেক্ষণ করতেন, শিখতেন। আর আমি যখন ছোট ছিলাম, তিনি বিনিয়োগ করতে শুরু করেন। প্রথমে খুব অল্প পরিমাণে, খুব ছোট, বেতনের বাড়তি অংশ। তিনি বলতেন যে অলস টাকা, নষ্ট টাকা। সে থামল, হাতের পিঠ দিয়ে চোখের জল মুছল এবং বলতে লাগল, আমার বাবার বিনিয়োগের জন্য একটি স্বাভাবিক প্রতিভা ছিল। তিনি এমন প্যাটার্ন দেখতে পেতেন যা অন্যরা দেখতে পেত না। ছোট ছোট কোম্পানির শেয়ার দিয়ে শুরু করেছিলেন, যা নিয়ে কেউ মাথা ঘামাত না। বেশ কয়েকবার তিনি সফল হয়েছিলেন। শেয়ারের দাম বাড়ত, তিনি বিক্রি করতেন, পুনরায় বিনিয়োগ করতেন। ধীরে ধীরে বাড়তে থাকল, সবসময় বিচক্ষণ, সবসময় শান্ত। যখন মালিহা জন্মাল, তার কাছে ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছিল। কিন্তু তিনি চাননি যে এটা আমাদের জীবন বদলে দিক। তিনি ভয় পেতেন। কিসের ভয়? ডক্টর ফারুক জিজ্ঞেস করলেন সামান্য ঝুঁকে। মানুষজন জেনে যাওয়ার ভয়। আমরা লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ভয়। আর তার ভয় পাওয়ার কারণ ছিল জাহানারা মালিহার দিকে এত ভালোবাসা এবং এত অনুশোচনা নিয়ে তাকাল যে মেয়েটির কাঁদতে ইচ্ছে করল। যখন তোমার বয়স 6 মাস, তখন হুমকি শুরু হয়। বেনামি চিঠি, মাঝরাতে ফোন, রাস্তায় অদ্ভুত লোক আমাদের বাড়ি পর্যবেক্ষণ করছে। কেউ একজন তোমার দাদার টাকার কথা জেনে গিয়েছিল। কিভাবে জানি না, কিন্তু জেনে গিয়েছিল। আর সেই ব্যক্তি চেয়েছিল যে তিনি সবকিছু একটি ভুতুড়ে অ্যাকাউন্টে স্থানান্তর করুন, নয়তো তারা তোমার সাথে কিছু করবে। মালিহা শব্দগুলো শুনল, কিন্তু সেগুলো প্রক্রিয়া করতে তার অসুবিধা হচ্ছিল। কেউ কি তাকে বাচ্চা বয়সে আঘাত করার হুমকি দিয়েছিল? টাকার জন্য? কাশেম খান চেয়ারে অস্বস্তিকরভাবে নড়াচড়া করলেন। আর আপনার বাবা কি করলেন? তিনি পুলিশে গিয়েছিলেন, কিন্তু তারা বলেছিল যে প্রমাণ ছাড়া তারা খুব বেশি কিছু করতে পারবে না। তাই তিনি একজন আইনজীবীর কাছে গেলেন, যিনি তাকে বিচারক আজিজুল হকের কাছে নিয়ে গেলেন। বিচারক সবকিছু শুনলেন এবং অ্যাকাউন্টটি সিল করার সিদ্ধান্ত নিলেন, যা বিচারিক আদেশ ছাড়া কোনো লেনদেন অসম্ভব করে তুলল। এটি সম্পদ রক্ষা এবং একই সাথে মালিহাকে রক্ষা করার একটি উপায় ছিল। যদি কেউ টাকা নাড়াচাড়া করতে না পারে, তবে পরিবারকে হুমকি দেওয়ার কোনো কারণ থাকবে না। এবং এটা কি কাজ করেছিল? সালমা জিজ্ঞেস করল, ট্যাবলেটে নোট নিতে নিতে। কিছু সময়ের জন্য হুমকি কমে গিয়েছিল। জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল, বা প্রায়। কিন্তু তারপর, যখন মালিহার বয়স 3 বছর, পরিস্থিতি আবার খারাপ হয়ে যায়। জাহানারা চোখ বন্ধ করল। জেন স্মৃতিটি খুব বেদনাদায়ক। তারা তোমার বাবার কর্মস্থল খুঁজে বের করল। তাকে অনুসরণ করতে শুরু করল। একদিন সে মুখে আঘাত নিয়ে বাড়ি ফিরল, বলল যে তাকে ছিনতাই করা হয়েছে, কিন্তু আমি জানতাম যে এটা মিথ্যা। সে আতঙ্কিত ছিল। আর তারপর সে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিল। মালিহা তার হৃদস্পন্দন দ্রুত হতে অনুভব করল। সে জানত এরপর কি আসছে, কিন্তু তার শব্দগুলো শোনার দরকার ছিল। সে চলে গেল। কারণ সে আমাদের ভালোবাসত না বলে নয়।
কারণ সে কাপুরুষ ছিল বলে নয়, কিন্তু কারণ সে বুঝতে পেরেছিল যে যতক্ষণ সে আমাদের কাছে থাকবে আমরা বিপদে থাকব। যারা টাকা চেয়েছিল তারা ভেবেছিল যে তারা তোমাকে ব্যবহার করে তাকে অ্যাকাউন্ট আনলক করার একটি উপায় খুঁজে বের করতে বাধ্য করতে পারবে। তাই সে অদৃশ্য হয়ে গেল, পুরোপুরি উধাও হয়ে গেল। নাম পরিবর্তন করল, অন্য শহরে চলে গেল, সমস্ত সম্পর্ক ছিন্ন করল। আমাদের রক্ষা করার জন্য মালিহার মুখ দিয়ে এখন চোখের জল গড়িয়ে পড়ছিল, নীরব এবং গরম। হঠাৎ সবকিছু স্পষ্ট হয়ে গেল। যে সময়গুলোতে মা বাবার কথা এড়িয়ে যেতেন, মালিহা জিজ্ঞেস করলে তার চোখের কোণে যে দুঃখ দেখা যেত, দাদা যেভাবে সবসময় বলতেন যে একদিন সে সবকিছু বুঝবে। সে কি বেঁচে আছে? মালিহা ভাঙা গলায় জিজ্ঞেস করল। আমার বাবা কি বেঁচে আছেন? জাহানারা উত্তর দেওয়ার আগেই অফিসের দরজা হঠাৎ করে খুলে গেল। সেক্রেটারি তাড়াহুড়ো করে প্রবেশ করলেন, তার মুখ ভয়ে ফ্যাকাশে। কাশেম খান সাহেব, একজন লোক এখানে বলছেন যে তাকে ভেতরে ঢুকতে হবে। তিনি খুব উত্তেজিত। সিকিউরিটি তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তিনি চিৎকার করে চলেছেন যে তাকে মালিহা চৌধুরীর সাথে দেখা করতে হবে। জাহানারা এত দ্রুত উঠে দাঁড়াল যে আর্মচেয়ারটি প্রায় উল্টে যাচ্ছিল। তার মুখ চুনের মতো সাদা ছিল, চোখ আতঙ্কে বড়বড়। না, হতে পারে না, সে হতে পারে না। কাশেম খান ইন্টারকমে একটি বোতাম চাপলেন। সিকিউরিটি, লোকটিকে আটকে রাখুন, কিন্তু তাকে আঘাত করবেন না। আমি নিজে নিচে যাচ্ছি। না, জাহানারা চিৎকার করে উঠল, দরজার দিকে দৌড়ে গিয়ে পথ আটকে। যদি আমি যা ভাবছি তাই হয়, তবে সে মালিহাকে দেখতে পারবে না। সে পারবে না। মা কে? মালিহা কাছে এল, তার হৃৎপিণ্ড এত জোরে ধড়ফড় করছিল যে সে নিজের কানেই তা শুনতে পাচ্ছিল। আমার বাবা। সে কি? জাহানারা তার মেয়ের দিকে তাকাল এবং তার ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে পরাজিতভাবে কাঁধ নামাল এবং হালকাভাবে মাথা নাড়ল। আমি জানি না। 7 বছর হয়ে গেছে। 7 বছর আমি তার মুখ দেখিনি, তার কণ্ঠ শুনিনি। হতে পারে, অথবা হতে পারে সে যে আসা কোনো বিপজ্জনক লোক। সালমা জাহানারার কাছে এসে তার কাঁধে একটি কোমল হাত রাখল। চৌধুরী বেগম, যদি সত্যিই মালিহার বাবা হন, তবে তার এখানে থাকার অধিকার আছে। আর যদি না হন, তবে সিকিউরিটি সমাধান করবে। যাই হোক, আমাদের খুঁজে বের করতে হবে এই ব্যক্তিকে এবং সে কি চায়। জাহানারা অনিচ্ছা সত্ত্বেও মাথা নাড়ল এবং দরজার সামনে থেকে সরে গেল। কাশেম খান সবাইকে অফিসে থাকতে ইশারা করলেন এবং সালমাকে সাথে নিয়ে বেরিয়ে গেলেন। ডক্টর ফারুক জাহানারা এবং মালিহার সাথে রইলেন। পরিবেশ এত টানটান ছিল যে শ্বাস নেওয়া কঠিন ছিল। মালিহা তার মায়ের হাত ধরল, অনুভব করল তা ঠান্ডা এবং কাঁপছে। মা, যদি সে হয়, যদি সত্যিই আমার বাবা হয়, তুমি কি তাকে দেখতে চাও না? তুমি কি তাকে মিস করো না? জাহানারা তার মেয়ের দিকে ব্যথা এবং আকাঙ্ক্ষায় ভরা চোখে তাকাল। আমার জীবনের প্রতিটি দিন, প্রতিদিন আমি ঘুম থেকে উঠি এবং 1 সেকেন্ডের জন্য ভুলে যাই যে সে আর এখানে নেই। তারপর বাস্তবতা ফিরে আসে এবং আমার মনে পড়ে যে সে আমাদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও তা আমাদের রক্ষা করার জন্য ছিল, যদিও আমি কারণগুলো বুঝি, তবুও এটা কষ্ট দেয়। অনেক কষ্ট দেয়। সে মালিহার উচ্চতায় ঝুঁকে বসল এবং মেয়ের মুখ দুহাতে ধরল। কিন্তু আমি কখনো তোমাকে তার সম্পর্কে খারাপ ভাবতে দিইনি। কখনো তোমাকে বিশ্বাস করতে দিইনি যে সে তোমাকে ভালোবাসত না। কারণ সেটা হতো সবচেয়ে বড় মিথ্যা। তোমার বাবা তোমাকে পৃথিবীর যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসত। তুমি ছিলে তার জীবনের আলো। আর ঠিক এ কারণেই সে চলে গিয়েছিল, কারণ তোমাকে ভালোবাসা মানে তোমাকে রক্ষা করা, এমনকি যদি এর জন্য তোমাকে আর কখনো না দেখতে হয়। দুজনের মুখ দিয়েই চোখের জল গড়িয়ে পড়ছিল। মালিহা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল এবং তারা সেখানে জড়িয়ে রইল, একসাথে কাঁদছিল। 7 বছরের অনুপস্থিতি এবং নীরবতার সমস্ত জমে থাকা ব্যথা। ডক্টর ফারুক বিচক্ষণতার সাথে জানালার দিকে ঘুরে দাঁড়ালেন, তাদের এক মুহূর্তের গোপনীয়তা দিলেন। তিনি নিজেও দ্রুত চোখ মুছলেন, দৃশ্যটি দেখে আবেগাপ্লুত হয়ে। কয়েক মিনিট পর দরজা খুলল। কাশেম খান প্রথমে প্রবেশ করলেন, তারপর সালমা। আর তারপর তাদের পেছনে একজন লোক প্রবেশ করল। সে লম্বা এবং পাতলা ছিল, কালো চুলে কানের পাশে সাদা চুল দেখা যাচ্ছিল। সে সাধারণ পোশাক পরা ছিল, একটি বিবর্ণ চেকার্ড শার্ট এবং জিন্স। তার কয়েকদিনের না কামানো দাড়ি ছিল এবং চোখের নিচে গভীর কালি, যেন সে অনেকদিন ঘুমায়নি। কিন্তু তার চোখই আসল গল্প বলছিল, বাদামি চোখ যা দেখে মনে হচ্ছিল অনেক কিছু দেখেছে, অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু হারিয়েছে। যখন সে মালিহাকে দেখল, সে অফিসের মাঝখানে থেমে গেল, যেন তাকে কেউ ঘুষি মেরেছে। তার মুখ খুলে গেল, হাত কাঁপতে লাগল
এবং সে সেখানেই দামি কার্পেটের উপর হাঁটু গেড়ে বসে পড়ল, ফুপিয়ে কেঁদে। মালিহা! আমার ছোট্ট মালিহা! মালিহা মায়ের দিকে তাকাল নিশ্চিতকরণের জন্য। জাহানারা জমে গিয়েছিল, তার মুখ দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে মাথা নাড়ল। সে তোমার বাবা। রহমান। মালিহা ভাবল না, শুধু দৌড়াল। হাঁটু গেড়ে বসে থাকা লোকটির থেকে কয়েক মিটারের দূরত্ব সে দৌড়ে পার করল এবং তার বুকে ঝাঁপিয়ে পড়ল। রহমান তাকে এত জোরে বুকে চেপে ধরল যে সে প্রায় শ্বাস নিতে পারছিল না, কিন্তু সে পাত্তা দিল না। তার গন্ধটা তার মনে থাকা গন্ধের থেকে ভিন্ন ছিল, কিন্তু সে যেভাবে জড়িয়ে ধরেছিল তা হুবহু একই ছিল, সেই আলিঙ্গন যা তাকে পুরোপুরি ঢেকে ফেলত, যা তাকে অনুভব করাত যেন সারা পৃথিবীতে কোনো খারাপ কিছু ঘটতে পারে না। আমার মেয়ে, আমার ছোট্ট, তুমি এত বড় হয়ে গেছ। তুমি এত বড়, এত সুন্দর হয়ে গেছ। রহমান ফোপাতে ফোপাতে কথা বলছিল, শব্দগুলো ভাঙা ভাঙা এবং মরিয়া হয়ে বেরিয়ে আসছিল। দুঃখিত, দুঃখিত, দুঃখিত। বাবা, খুব দুঃখিত, খুব। প্রতিদিন আমি তোমার কথা ভেবেছি। প্রতিদিন আমি ফিরতে চেয়েছি। কিন্তু আমি পারিনি। আমি তোমাকে বিপদে ফেলতে পারিনি। মালিহা তার কাঁধে কাঁদছিল, তার হাত চেকার্ড শার্টটি আঁকড়ে ধরেছিল। আমি জানতাম। আমি সবসময় জানতাম যে তুমি আমাদের ছেড়ে যাওনি। আমি জানতাম। রহমান অবশেষে মেয়ের বাইরে তাকাল এবং দেখল জাহানারা সেখানে দাঁড়িয়ে আছে, কয়েক মিটার দূরে। তাদের দৃষ্টি মিলিত হল এবং মনে হল যেন 7 বছরের বিচ্ছেদ এক মুহূর্তে উধাও হয়ে গেছে। সে তখনও মালিহাকে ধরে রেখেছিল, কিন্তু জাহানারা দিকে একটি কাঁপানো হাত বাড়িয়ে দিল। জাহানারা! আমার জাহানারা! জাহানারা দুটি দ্বিধান্বিত পদক্ষেপ নিল, তারপর আরও দুটি, এবং তারপর সেও দৌড়াচ্ছিল। সে তাদের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তিনজনই জড়িয়ে ধরল। একটি পরিবার এত সময় পর একত্রিত হল, একসাথে কাঁদছিল, একে অপরকে এমনভাবে ধরে রেখেছিল যেন ভয় পাচ্ছিল যে সবকিছুই একটি স্বপ্ন যা যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। কাশেম খান, সালমা এবং ডক্টর ফারুক সম্মানজনক নীরবতায় দৃশ্যটি দেখছিলেন। সালমা বিচক্ষণতার সাথে নিজের চোখের জল মুছল। এমনকি কাশেম খান, তার ঠান্ডা এবং হিসাবী হৃদয়ের জন্য পরিচিত, তাকেও বিচলিত মনে হচ্ছিল। দীর্ঘ মিনিট পর, যখন ফোপানি অবশেষে কমে এল, রহমান হালকাভাবে সরে গেল এবং গম্ভীরভাবে মালিহার দিকে তাকাল। মালিহা, আমার এখানে থাকা উচিত নয়। আমি এসে একটা বিশাল ঝুঁকি নিয়েছি। কিন্তু যখন আমি শুনলাম যে তুমি ব্যাংকে এসেছ, যে তুমি ব্যালেন্স দেখতে চেয়েছ, আমার আর কোনো উপায় ছিল না। আমাকে তোমাকে সতর্ক করতে হতো, তোমাকে রক্ষা করতে হতো। কাশেম খান এক ধাপ এগিয়ে এলেন, তার পেশাদার কণ্ঠ ফিরে এল। সাহেব, বাধা দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আমার পরিস্থিতিটা বোঝা দরকার। আপনি ঠিক কে? আর আপনি কিভাবে জানলেন যে মালিহা এখানে ছিল? রহমান কষ্টে উঠে দাঁড়াল, জাহানারা এবং মালিহাকেও উঠতে সাহায্য করল। সে হাতের পিঠ দিয়ে মুখ মুছল এবং উত্তর দেওয়ার আগে গভীরভাবে শ্বাস নিল। আমার নাম রহমান চৌধুরী। বা অন্তত ছিল। আজ আমি অন্য নাম ব্যবহার করি, অন্য শহরে থাকি, অন্য জীবন যাপন করি। কিন্তু এই মেয়েটি আমার মেয়ে। আর এই মহিলাটি একমাত্র ব্যক্তি যাকে আমি সত্যিই ভালোবেসেছি। সে কাশেম খানের দিকে এমন তীব্রতায় তাকাল যা ম্যানেজারকে সামান্য পিছিয়ে যেতে বাধ্য করল। আমার এক বন্ধু আছে যে এখানকার কাছাকাছি একটি আইন সংস্থায় কাজ করে। সে আমাকে ফোন করে বলল যে সে শুনেছে একটি বাচ্চা মেয়ে মতিঝিলের একটি ব্যাংকে এসে 1 কোটি টাকার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে চেয়েছে। তার নাম ছিল মালিহা চৌধুরী। আমি সবকিছু ফেলে দৌড়ে এসেছি। কারণ যদি আমি জানতে পারি যে সে এখানে ছিল, তবে অন্য লোকেরাও জানতে পারে। আর সেই অন্য লোকেরা বন্ধু নয়। কি ধরনের লোক? সালমা জিজ্ঞেস করল, তার ট্যাবলেট নোট নেওয়ার জন্য প্রস্তুত। 7 বছর আগে পরিবারকে হুমকি দেওয়া সেই একই লোক। রহমান গম্ভীরভাবে মাথা নাড়ল। আপনাদের একটা জিনিস বুঝতে হবে। আমার শ্বশুর, শামসুল সাহেব, মালিহার জন্য যে টাকা রেখে গেছেন, তা শুধু একটা বড় অঙ্ক নয়। এটা এমন এক সম্পদ যা মনোযোগ আকর্ষণ করে। আর যখন আপনার কাছে সম্পদ থাকে, তখন আপনার শত্রু থাকে। এমন লোক যারা আপনার কাছ থেকে তা কেড়ে নিতে চায়, যারা মনে করে যে আমাদের এত কিছু পাওয়ার যোগ্যতা নেই। সে ভালোবাসা এবং উদ্বেগের মিশ্রণে মালিহার দিকে তাকাল। যখন হুমকি শুরু হল, আমি ভেবেছিলাম যে অ্যাকাউন্টটি সিল করলেই যথেষ্ট হবে। ভেবেছিলাম যদি টাকাটা আটকে থাকে, অস্পৃশ্য থাকে, তবে হুমকি বন্ধ হয়ে যাবে। এবং কিছু সময়ের জন্য বন্ধ হয়েছিল। কিন্তু এই লোকগুলো ধৈর্যশীল। তারা অপেক্ষা করেছে। আর এখন যে মালিহা এখানে এসেছে, এখন যে সে ব্যালেন্স দেখতে চেয়েছে, সে সিস্টেমে একটি সতর্কতা সক্রিয় করেছে।
নির্দিষ্ট তথ্য নেটওয়ার্কে অ্যাক্সেস থাকা যে কেউ জানতে পারবে যে অ্যাকাউন্টটি অ্যাক্সেস করা হয়েছে এবং তারা জানবে যে সে অরক্ষিত। কিন্তু সে তো একটি বাচ্চা, জাহানারা প্রতিবাদ করল, তার কণ্ঠস্বর হতাশায় তীক্ষ্ণ। 10 বছরের একটি বাচ্চা। টাকার জন্য কে একটি বাচ্চার ক্ষতি করতে পারে? রহমান তার স্ত্রীর দিকে অসীম দুঃখের সাথে তাকাল। টাকার জন্য মানুষ কি করতে পারে তা দেখে তুমি অবাক হবে, জাহানারা। তুমি অবাক হবে এবং আতঙ্কিত হবে। সালমা ডক্টর ফারুকের সাথে একটি অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। সে রহমানের কাছে এগিয়ে এল, হাতে ট্যাবলেট। রহমান সাহেব, আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি। কিন্তু এই ব্যাংকে নিরাপত্তা প্রোটোকল আছে। আদালতের অনুমতি ছাড়া বাইরের কেউ অ্যাকাউন্টের তথ্য অ্যাক্সেস করতে পারে না। সিস্টেমটি সম্পূর্ণ সুরক্ষিত। রহমান একটি তিক্ত, হাস্যরসবিহীন হাসি হাসল। ম্যাডাম, সমস্ত সম্মান রেখে বলছি, আপনারা বুঝতে পারছেন না আমরা কি ধরনের লোকের সাথে মোকাবিলা করছি। এই লোকদের সিস্টেম হ্যাক করার দরকার নেই। তাদের যোগাযোগ আছে, তথ্যদাতা আছে, এমন জায়গায় লোক ঢোকানো আছে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানকার ব্যাংকের কেউ হয়তো মালিহাকে দেখেছে, কথোপকথন শুনেছে, কাউকে ফোন করেছে। আর এখন তারা জানে যে সে বেঁচে আছে, সে বড় হচ্ছে, এবং শীঘ্রই সে টাকা অ্যাক্সেস করার বয়সে পৌঁছাবে। কাশেম খান চেয়ারে সোজা হয়ে বসলেন, দৃশ্যত অপমানিত। আপনি কি বলতে চাইছেন যে আমার ব্যাংকে দুর্নীতিগ্রস্ত কর্মচারী আছে? আমি কিছু বলতে চাইছি না। আমি একটি সত্য বলছি। টাকা দুর্নীতিগ্রস্ত করে। আর যত বেশি টাকা, তত বেশি দুর্নীতি। আপনারা ভাবেন যে আপনারা একটি নিরাপদ জায়গায় কাজ করেন, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি যে আপনারা জানেনও না যে সংবেদনশীল তথ্যে কাদের অ্যাক্সেস আছে। যে নীরবতা নেমে এল তা ছিল টানটান এবং অস্বস্তিকর। ডক্টর ফারুক গলাখাকারি দিলেন, পরিবেশ শান্ত করার চেষ্টা করে। রহমান সাহেব, আমি আপনার অবস্থান বুঝতে পারছি। এবং হয়তো কিছু ক্ষেত্রে আপনি ঠিক। কিন্তু আমরা শুধু অনুমান এবং ভয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের তথ্য দরকার। এবং এই মুহূর্তে তথ্য হল যে মালিহা এখানে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য অনুরোধ করতে এসেছে। ব্যাংকের প্রতিনিধি হিসেবে তার নামে যে সম্পদ আছে সে সম্পর্কে তাকে জানানো আমাদের আইনি বাধ্যবাধকতা। কিন্তু তার বয়স 10 বছর। রহমান কণ্ঠস্বর, হতাশা উপচে পড়ছিল। এই তথ্য মোকাবেলা করার মতো পরিপক্কতা তার নেই। আপনারা একটি বাচ্চার কাঁধে একটি বিশাল বোঝা চাপিয়ে দেবেন। মালিহা, যে পুরো আলোচনা জুড়ে চুপ করেছিল, এক ধাপ এগিয়ে এল। তার কণ্ঠস্বর ছোট কিন্তু দৃঢ় ছিল। বাবা, আমার জানা দরকার। রহমান তার দিকে এমনভাবে তাকাল যেন সে তাকে এইমাত্র ছুরিকাঘাত করেছে। সে ঝুঁকে বসল, তার চোখের উচ্চতায়। না সোনা, তোমার দরকার নেই। তোমার বাচ্চা হওয়া দরকার, খেলাধুলা করা, পড়াশোনা করা, বন্ধু বানানো। তোমার এই বোঝার দরকার নেই। কিন্তু দাদু চেয়েছিলেন আমি জানি। তিনি আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি চলে গেলে আমি এখানে আসব। তিনি বলেছিলেন এটা গুরুত্বপূর্ণ। মালিহার কথায় রহমান চোখ শক্ত করে বন্ধ করল। তার মুখ দিয়ে একটিমাত্র অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। তোমার দাদা সবসময় জেদি ইলেন। এমনকি শেষেও তিনি ভাবতেন যে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, যে তিনি তার মতো করে তোমাকে রক্ষা করতে পারবেন। তখন একটি নতুন কণ্ঠস্বর আলোচনায় প্রবেশ করল। এটি ছিল সালমা, আইনি পরামর্শক, এবং তার সুর ছিল একই সাথে কোমল এবং পেশাদার। আসলে এমন কিছু আছে যা আপনাদের সবার জানা দরকার। যখন একটি অ্যাকাউন্ট নাবালকের সুরক্ষার কারণে বিচারিক আদেশে সিল করা হয়, তখন কিছু নির্দিষ্ট ধারা থাকে যা অবশ্যই পালন করতে হয়। এবং এই নির্দিষ্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই ধারাগুলোর মধ্যে একটি ভিডিও উইলের অস্তিত্বের উল্লেখ করে। সবাই সালমার দিকে ঘুরে তাকাল। এমনকি কাশেম খানও অবাক হয়েছিলেন বলে মনে হল। একটি ভিডিও উইল? আমি এটা জানতাম না। এটা অ্যাকাউন্টের সাথে সংযুক্ত বিচারিক ফাইলে আছে। এটি শামসুল চৌধুরী সাহেব তার মৃত্যুর 6 মাস আগে জমা দিয়েছিলেন। ভিডিওটি কেবল 2টি শর্তে অ্যাক্সেস করা যেতে পারে। উভয় শর্তই হল মালিহা অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার চেষ্টা করবে। প্রথম শর্ত হল সে নিজের ইচ্ছায় একা আসবে। দ্বিতীয় শর্ত হল প্রকাশের সময় উভয়ে বাবা-মা উপস্থিত থাকবেন, অথবা অন্তত একজন আইনি অভিভাবক। সালমা থামল, ঘরের চারপাশে তাকিয়ে। সমস্ত শর্ত পূরণ হয়েছে। মালিহা নিজের ইচ্ছায় এসেছে। মা এখানে। এবং আশ্চর্যজনকভাবে বাবাও উপস্থিত হয়েছেন। এর মানে হল আইনত আমাদের এখন ভিডিও উইলটি দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। না, রহমান প্রতিবাদ করতে শুরু করল, কিন্তু জাহানারা তার বাহুতে হাত রাখল, তাকে থামিয়ে। রহমান, হয়তো এটাই ভালো।
হয়তো আমার বাবা এমন কিছু জানতেন যা আমরা জানি না। তিনি সবসময় যা মনে হতো তার চেয়ে বেশি জ্ঞানী ছিলেন। সালমা দেয়ালের একটি অন্তর্নির্মিত আলমারির দিকে এগিয়ে গেল এবং একটি বিশেষ চাবি দিয়ে একটি ড্রয়ার খুলল। ভেতর থেকে সে একটি সিল করা খাম এবং একটি ছোট ইউএসবি ডিভাইস বের করল। সে ডিভাইসটি কাশেম খানের কম্পিউটারে সংযুক্ত করল এবং দেয়ালের বড় স্ক্রিনটি জ্বলে উঠল। সবাই স্ক্রিনের সামনে অবস্থান নিল। মালিহা তার মা এবং বাবার মাঝে ছিল, প্রত্যেকে তার একটি হাত ধরেছিল। কাশেম খান এবং ড ফারুক সম্মানের সাথে দূরে দাঁড়িয়ে রইলেন। সালমা প্লে চাপল। ছবিটি স্থিতিশীল হওয়ার আগে হালকাভাবে কাঁপল। আর তারপর সেখানে তিনি ছিলেন। শামসুল চৌধুরী একটি সাধারণ চেয়ারে বসে, একটি ঘরে যা মালিহা মিরপুরের ছোট অ্যাপার্টমেন্টে তার ঘর হিসেবে চিনতে পারল। তিনি একটি পরিষ্কার সাদা শার্ট পরা ছিলেন, কাঁচাপাকা চুল পেছন দিকে আঁচড়ানো, তার বাদামি চোখ শান্ত এবং পরিষ্কার। তিনি মালিহার মনে থাকা চেহারার চেয়ে দৃশ্যত রোগা ছিলেন, গালের হাড়গুলো উঁচু, কিন্তু তার হাসিটা আগের মতোই ছিল, সেই কোমল হাসি যা তাকে নিরাপদ অনুভব করাত। মালিহা পর্দায় দাদুকে জীবন্ত দেখে একটি ফোঁপানি ছেড়ে দিল। জাহানারা তার হাত আরও শক্ত করে ধরল এবং রহমান মেয়ের কাঁধে হাত রাখল। হ্যালো, আমার ছোট্ট মালিহা। যদি তুমি এটা দেখছ, তার মানে আমি ইতিমধ্যে চলে গেছি। আর এর মানে হলো তুমি একা ব্যাংকে যাওয়ার মতো যথেষ্ট সাহসী হয়েছ, যেমনটা আমি বলেছিলাম। আমি তোমার জন্য গর্বিত, আমার নাতনি। সবসময় ছিলাম। শামসুল সাহেবের কণ্ঠস্বর ছিল শান্ত, ধীর, সংযত আবেগে ভরা। আমি জানি এখন তোমার কাছে অনেক কিছুই অর্থহীন মনে হচ্ছে। আমি জানি তোমার মা সম্ভবত তোমাকে এমন তথ্য থেকে রক্ষা করেছেন যা তিনি ভেবেছিলেন তুমি জানার জন্য প্রস্তুত নও। আর আমি জানি তোমার বাবা কাছাকাছি নেই, কিন্তু তা তার ইচ্ছায় নয়। এই সব কিছুই একটি জটিল গল্পের অংশ, একটি গল্প যা বলা দরকার। শামসুল সাহেব হালকাভাবে কাশলেন এবং ফ্রেমের বাইরে থাকা একটি গ্লাস থেকে পানি পান করলেন। যখন তুমি জন্মেছিলে, মালিহা, আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার জীবন সার্থক হয়েছে। তুমি এত ছোট, এত নিখুঁত, এত আলো ভরা ছিলে। আর আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার সাধ্যের মধ্যে সবকিছু করব যাতে তুমি সেই সব সুযোগ পাও যা আমি কখনো পাইনি। আমার আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, গুরুত্বপূর্ণ নাম ছিল না, যোগাযোগ ছিল না। কিন্তু আমার কাছে এমন কিছু ছিল যা অনেক ধনী লোকের কাছে নেই, শৃঙ্খলা এবং ধৈর্য। তিনি হালকাভাবে হাসলেন, একটি দুঃখের হাসি। আমি দশক ধরে ছোট ছোট পরিমাণে বিনিয়োগ করেছি। বেতনের বাড়তি অংশ, টিপস, সামান্য সঞ্চয় যা বেশিরভাগ মানুষ বাজে খরচ করত। কিন্তু আমি সেই টাকাকে বীজের মতো দেখতাম। রোপণ করতাম এবং বড় হওয়ার জন্য অপেক্ষা করতাম। এবং তা বড় হয়েছে। এমনভাবে বড় হয়েছে যা আমি নিজেও আশা করিনি। ছোট কোম্পানি যা দৈত্যে পরিণত হয়েছে। শেয়ার যা বহুগুণ হয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগ যা আমাকে অকল্পনীয় রিটার্ন দিয়েছে। শামসুল সাহেব থামলেন, তার দৃষ্টি আরও গম্ভীর হল। কিন্তু টাকার সাথে বিপদও এল। মানুষজন জেনে গেল। খারাপ, লোভী লোক, যারা ভাবত যে আমার যা আছে তা পাওয়ার যোগ্যতা আমার নেই। হুমকি শুরু হল। আর যখন তারা দেখল যে আমি নতি স্বীকার করছি না, তখন তারা তোমাকে হুমকি দিল। একটি অসহায় শিশু। আমার মূল্যবান নাতনি মালিহার মুখ দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল যখন সে দেখছিল। পর্দায় শামসুল সাহেব চালিয়ে যাওয়ার আগে নিজের চোখ মুছলেন। তোমার বাবা, রহমান, আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ। যখন সে বুঝতে পারল যে তার উপস্থিতি তোমাকে এবং তোমার মাকে বিপদে ফেলছে, তখন সে একজন বাবার পক্ষে সবচেয়ে কঠিন কাজটি করল। সে চলে গেল। কারণ সে তোমাকে ভালোবাসত না বলে নয়, কিন্তু কারণ সে তোমাকে তার জীবনের ঝুঁকির চেয়ে বেশি ভালোবাসত। সে সমস্ত সম্পর্ক ছিন্ন করল, পরিচয় পরিবর্তন করল, বেনামে জীবনযাপন করল। সবকিছু তোমাকে রক্ষা করার জন্য। ঘরে রহমান নীরবে কাঁদছিল, তার মুখ মুক্ত হাতে ঢাকা। জাহানারাও কাঁদছিল, কিন্তু তার চোখ পর্দা স্থির ছিল। আর এখন আমরা এই ভিডিওর কারণে এসেছি। মালিহা, তোমার নামে একটি অ্যাকাউন্ট আছে। একটি অ্যাকাউন্ট যার পরিমাণ তোমার জীবন বদলে দেবে। কিন্তু এই পরিমাণের সাথে একটি বোঝাও আসে, দায়িত্ব আসে, এবং একটি পছন্দ আসে যা শুধু তুমিই করতে পারো। শামসুল সাহেব সামান্য ঝুঁকে বসলেন, যেন তিনি সময় এবং স্থানের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন, সরাসরি তার নাতনির চোখে। আমি তোমাকে 18 বছর বয়সে টাকাটা দিয়ে দিতে পারতাম। আমি তা করতে পারতাম এবং শেষ। কিন্তু তাহলে তুমি শুধু আরও একজন ধনী বাচ্চা হতে যে তার যা আছে তার মূল্য জানে না। আর আমি তোমাকে এর চেয়ে ভালো হওয়ার জন্য বট করেছি।
আমি তোমাকে বুঝতে শিখিয়েছি যে টাকা শেষ নয়। এটা একটা হাতিয়ার। একটা হাতিয়ার যা নির্মাণ বা ধ্বংস করতে পারে, নির্ভর করে কে এবং কিভাবে তা ব্যবহার করে। তাই আমি আকে একটি পছন্দ দেব। 3টি ভিন্ন পথ, এবং তুমি সিদ্ধান্ত নেবে কোনটি অনুসরণ করবে। তোমার মা নয়, তোমার বাবা নয়, কোনো আইনজীবী নয়। তুমি। কারণ এটা তোমার টাকা, তোমার জীবন, তোমার ভবিষ্যৎ। শামসুল সাহেব গভীরভাবে শ্বাস নিলেন এবং একটি আঙ্গুল তুললেন। বিকল্প নম্বর 1, তুমি এক্ষুনি সবকিছু পেয়ে যাবে। তোমার 11 বছর বয়সে সমস্ত টাকা তোমার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। তুমি শিশু বয়সেই কোটিপতি হয়ে যাবে। তুমি যা চাও কিনতে পারবে, যেখানে চাও যেতে পারবে, যা স্বপ্ন দেখেছ তা সবই পেতে পারবে। কিন্তু এর সাথে আসে প্রকাশ। মানুষজন জানবে। তারা তোমাকে ভিন্নভাবে দেখবে। কেউ তোমাকে হিংসা করবে, অন্যরা তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তুমি আবার লক্ষ্যবস্তুতে পরিণত হবে, হয়তো বাচ্চা বয়সের চেয়েও বেশি। এবং তুমি একটি মূল্যবান জিনিস হারাবে, তোমার স্বাভাবিক শৈশব, ধনী হওয়ার বোঝা ছাড়া বড় হওয়ার সুযোগ। তিনি একটি দ্বিতীয় আঙ্গুল তুললেন। বিকল্প নম্বর 2, তুমি 21 বছর বয়সে টাকাটা পাবে। ততদিন পর্যন্ত এটা সিল করা থাকবে, সুরক্ষিত থাকবে, সুদ এবং বিনিয়োগের সাথে বাড়তে থাকবে। তুমি শিশু থাকবে, সাধারণ স্কুলে যাবে, সাধারণ বন্ধু থাকবে, একটি সাধারণ জীবনযাপন করবে। টাকা সম্পর্কে কাউকে জানার দরকার নেই। তুমি বড় হবে, পরিপক্ক হবে, জিনিসের মূল্য শিখবে। এবং যখন তুমি বিজ্ঞ সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বয়সী হবে, যখন তোমার সম্পদ মোকাবেলা করার মতো মানসিক কাঠামো থাকবে, তখনই তুমি সবকিছু পাবে। আইনি সুরক্ষা, যথাযথ তত্ত্বাবধান, নিরাপত্তার সাথে শামসুল সাহেব তৃতীয় আঙ্গুল তোলার আগে থামলেন, এবং পর্দায় তার দৃষ্টি আরও তীব্র হল। বিকল্প নম্বর 3, তুমি উত্তরাধিকার সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। সবকিছু দাতব্য প্রতিষ্ঠানে, যে কারণগুলোতে তুমি বিশ্বাস করো, যে লোকদের তোমার চেয়ে বেশি প্রয়োজন তাদের দান করবে। তুমি টাকার বোঝা ছাড়া, এর বিপদ ছাড়া, এর জটিলতা ছাড়া একটি সাধারণ জীবনযাপন করার সিদ্ধান্ত নেবে। তুমি মুক্ত। সম্পূর্ণ মুক্ত। মালিহা প্রতিটি শব্দের ভার অনুভব করল। 3টি পথ, 3টি ভিন্ন ভবিষ্যৎ। দাদা তাকে ক্ষমতা দিচ্ছিলেন সে কে হতে চায় তা বেছে নেওয়ার। পর্দায় শামসুল সাহেব আবার হাসলেন, সেই কোমল এবং জ্ঞানী হাসি। আমি জানি এত অল্প বয়সী কারো জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, মালিহা। তোমার মধ্যে তোমার মায়ের হৃদয় এবং তোমার বাবার সাহস আছে। এবং আরও কিছু আছে যা আমি ছোটবেলা থেকে তোমার মধ্যে বাড়তে দেখেছি, সহানুভূতি। তুমি সবসময় অন্যদের কথা ভেবেছ। সবসময় সাহায্য করতে চেয়েছ। মনে আছে যখন তোমার বয়স 6 বছর ছিল এবং তুমি স্কুলে ঠান্ডায় কাঁপতে থাকা একটি মেয়েকে তোমার জ্যাকেট দিয়েছিলে? মনে আছে যখন তুমি তোমার দুঃখী শিক্ষিকার জন্য একটি উপহার কেনার জন্য কয়েক মাস ধরে তোমার টিফিনের টাকা জমিয়েছিলে? এই ছোট ছোট কাজগুলো আমাকে দেখিয়েছিল তুমি আসলে কে। শামসুল সাহেব রেকর্ডিংয়ে তার মুখ দিয়ে গড়িয়ে পড়া চোখের জল মুছলেন। তুমি যে বিকল্পই বেছে নাও না কেন, আমি তোমার জন্য গর্বিত হব। যদি তুমি এখন টাকা নেওয়ার সিদ্ধান্ত নাও, তবে তা বিজ্ঞতার সাথে ব্যবহার করো। যদি তুমি অপেক্ষা করার সিদ্ধান্ত নাও, তবে ততদিন পর্যন্ত তোমার জীবন পুরোপুরি উপভোগ করো। আর যদি তুমি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নাও, তবে জেনো যে এটা তোমাকে কম বিশেষ করে না। আসলে এটা তোমাকে আরও বেশি বিশেষ করে, কারণ এর মানে হলো তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি বুঝেছ, যে সম্পদ টাকায় মাপা হয় না, চরিত্রে মাপা হয়। তিনি চেয়ারে হেলান দিলেন, ক্লান্ত কিন্তু শান্ত দেখাচ্ছিল। আরও একটা জিনিস আমাকে তোমাকে বলতে হবে, আমার নাতনি। তুমি যে ফোল্ডারটি ধরে আছে তার মধ্যে একটি সিল করা খাম আছে। তার ভেতরে তোমার বাবার একটি চিঠি আছে। সে এটি 7 বছর আগে লিখেছিল, চলে যাওয়ার ঠিক আগে। সে আমাকে এটি রাখতে এবং এই মুহূর্তে তোমাকে দিতে বলেছিল। খোলা হৃদয়ে পড়ো এবং বোঝো যে সে যা করেছে, প্রতিটি ত্যাগ, তোমার থেকে দূরে থাকা প্রতিটি দিন, তা ছিল ভালোবাসার জন্য। ছবিটি হালকাভাবে কাঁপতে শুরু করল এবং শামসুল সাহেব ফ্রেমের বাইরে তাকালেন, যেন কেউ ঘরে প্রবেশ করেছে। আমাকে দুপুরের খাবারের জন্য ডাকছে। আমাকে এখানে শেষ করতে হবে। মালিহা, আমার ছোট্ট আলো, আমার উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকার কারণ, আমি তোমাকে শব্দের চেয়ে বেশি ভালোবাসি। তোমার পছন্দ যাই হোক না কেন, জেনো যে তুমি আমাদের পরিবারের সেরা যা কিছু আছে তা বহন করছ। তুমি আমার সবচেয়ে বড় অর্জন। বিদায়, আমার নাতনি। আবার দেখা না হওয়া পর্যন্ত, যেখানেই হোক। শামসুল সাহেব একটি কোমল বিদায় হাত নাড়লেন, শেষবারের মতো হাসলেন, এবং পর্দা কালো হয়ে গেল।
অফিসের নীরবতা ছিল পরম। সবাই কাঁদছিল, এমনকি কাশেম খান এবং ডক্টর ফারুকও, যারা যেকোনো পরিস্থিতিতে সংযম বজায় রাখতে অভ্যস্ত ছিলেন। মালিহা বাবার বুকে ফুপিয়ে কাঁদছিল, যিনি তাকে শক্ত করে ধরে রেখেছিলেন যখন তিনি নিজেও আবেগে কাঁপছিলেন। জাহানারা দুহাতে মুখ ঢেকেছিল, তার কাঁধ কান্নার জোরে কাঁপছিল। সালমা প্রথম কণ্ঠ ফিরে পেল, যদিও তা কর্কশ এবং আবেগাপ্লুত শোনাচ্ছিল। মালিহা, তুমি যে ফোল্ডারটি এনেছ তাতে কি সত্যি একটি সিল করা খাম আছে? মালিহা কথা বলতে না পেরে মাথা নাড়ল। কাঁপানো হাতে সে স্বচ্ছ ফোল্ডারটি খুলল এবং ভেতর থেকে সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া একটি খাম বের করল। পেছনে সুন্দর হস্তাক্ষরে লেখা ছিল, মালিহার জন্য, আমার মেয়ে, আমার জীবন। তোমার বাবার কাছ থেকে যে তোমাকে ভালোবাসা কখনো থামায়নি। রহমান খামটির দিকে এমনভাবে তাকাল যেন এটি একটি বিষাক্ত সাপ। সে মাথা নাড়ল, আরও চোখের জল গড়িয়ে পড়ল। আমি এটা আমার বাড়িতে শেষ দিনে লিখেছিলাম, চলে যাওয়ার আগে। আমি এটা শামসুল সাহেবের কাছে নিয়ে গিয়েছিলাম এবং রাখতে বলেছিলাম, কারণ আমি তোমাকে ব্যাখ্যা ছাড়া ছেড়ে যেতে পারছিলাম না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিঠিটা দিতেও পারছিলাম না। সেটা হতো থেকে যাওয়ার প্রলোভনে পড়া, আর যদি আমি থাকতাম, তবে তুমি বিপদে পড়তে। মালিহা শ্রদ্ধার সাথে খামটি নিল, কিন্তু খোলার আগে বাবার দিকে তাকাল। আমি কি এখন পড়তে পারি? সবার সামনে? রহমান মাথা নাড়ল, যদিও মনে হচ্ছিল যেন এটা তাকে শারীরিকভাবে আঘাত করছে। এটা তোমার চিঠি, সোনা। তুমিই সিদ্ধান্ত নেবে কখন এবং কিভাবে পড়বে। মালিহা গভীরভাবে শ্বাস নিল এবং সাবধানে খামটি ছিঁড়ল। ভেতর থেকে দুটি কাগজের পাতা বের করল, খামের মতোই হস্তাক্ষরে লেখা। সে উচ্চস্বরে পড়তে শুরু করল, তার কণ্ঠস্বর ছোট কিন্তু দৃঢ়। আমার ছোট্ট মালিহা, যখন আমি এটা লিখছি, তুমি তোমার দোলনায় ঘুমাচ্ছ, মুখে বুড়ো আঙুল, সেই কাপড়ের পুতুলটা যা তুমি এত ভালোবাসো তা বুকের সাথে চেপে ধরে। তুমি এত ছোট, এত নিখুঁত, যা ঘটছে তার সবকিছু থেকে এত। আর আমি এর জন্য কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ যে তোমাকে এখনও এই বোঝা বহন করতে হচ্ছে না। মালিহা চোখের জল মুছে আবার পড়তে লাগল। আগামীকাল আমি চলে যাব। কারণ আমি চাই বলে নয়। কারণ আমি তোমাকে ভালোবাসি না বলে নয়। কিন্তু ঠিক কারণ আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। খারাপ লোকেরা তোমার দাদার টাকা চায়। এবং তারা আবিষ্কার করেছে যে তা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল তোমাকে জিম্মি হিসেবে ব্যবহার করা। যতক্ষণ আমি কাছাকাছি থাকব, তুমি বিপদে থাকবে। তাই আমাকে অদৃশ্য হতে হবে। আমাকে তাদের ভাবাতে হবে যে আমি তোমাদের ছেড়ে দিয়েছি, যে আমি আর পাত্তা দিই না। কেবল তখনই তুমি নিরাপদ থাকবে। মালিহার কণ্ঠস্বর কাঁপতে শুরু করল, কিন্তু সে নিজেকে পড়তে বাধ্য করল। বাবা ছাড়া বড় হওয়া কঠিন হবে। এমন দিন আসবে যখন তুমি আমাকে ঘৃণা করবে। এমন দিন আসবে যখন তুমি ভাববে আমি ভালো ছিলাম না, আমি কাপুরুষ ছিলাম। তোমার মাকেও তা ভাবতে দাও, যদি প্রয়োজন হয়। সবাইকে ভাবতে দাও। কারণ তাদের মতামত গুরুত্বপূর্ণ নয়। যা গুরুত্বপূর্ণ তা হল তুমি বেঁচে আছ, সুস্থ আছ, নিরাপদ আছ। এবং আমি তোমার অনুপস্থিতির ব্যথা বহন করব সেই মূল্য হিসেবে যা আমাকে তোমার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দিতে হবে। মালিহাকে থামতে হল। তার গলা এত চেপে ধরেছিল যে শব্দ আর বেরোচ্ছিল না। রহমান কাছে এসে চিঠিটা নেওয়ার চেষ্টা করল। তোমাকে এখন চালিয়ে যেতে হবে না, সোনা। তুমি পরে পড়তে পারো, একান্তে। কিন্তু মালিহা মাথা নাড়ল এবং হালকাভাবে সরে গেল, শেষ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি চাই তুমি জানো যে প্রতিদিন আমি তোমার কথা ভাবব। আমি কল্পনা করব তুমি কেমন আছে, তুমি কি খুশি, তুমি কি ভালো করে বড় হচ্ছ। আমি নিজেকে জিজ্ঞেস করব, তুমি কি অঙ্ক পছন্দ করো নাকি বাংলা, তুমি কি ফুটবল পছন্দ করো নাকি নাচ, তুমি কি স্কুলে বন্ধু বানিয়েছ। আমি প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে তোমাকে মিস করব। কিন্তু আমি শক্ত থাকব, কারণ আমি জানি এটাই সঠিক কাজ। সে দ্রুত চোখের জল মুছল এবং শেষ লাইনগুলো পড়ল। যখন তুমি এটা পড়বে, তখন তা হবে কারণ তোমার দাদা চলে গেছেন এবং তুমি উত্তর খোঁজার মতো যথেষ্ট সাহসী হয়েছ। তা হবে কারণ তুমি ইতিমধ্যে বড় হয়েছ এবং সত্য জানার জন্য প্রস্তুত। এবং আমি আমার সমস্ত হৃদয় দিয়ে আশা করি যে তুমি আমাকে ক্ষমা করতে পারবে। চলে যাওয়ার জন্য নয়, কারণ প্রয়োজন হলে আমি আবার তা করতাম। কিন্তু তোমাকে একজন উপস্থিত বাবা ছাড়া বড় হতে দেওয়ার জন্য। তুমি এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলে। তুমি সবকিছু পাওয়ার যোগ্য ছিলে। আমি তোমাকে শব্দের চেয়ে বেশি ভালোবাসি। চিরকাল এবং তারপরেও। তোমার বাবা, রহমান। মালিহা সাবধানে চিঠিটি ভাঁজ করে বুকের সাথে চেপে ধরল। তারপর সে বাবার দিকে ঘুরে দাঁড়াল এবং তার ছোট শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে জড়িয়ে ধরল। আমি তোমাকে কখনো ঘৃণা করিনি।
কখনো না। আমি সবসময় জানতাম তুমি আমাকে ভালোবাসো। সবসময় জানতাম রহমান তাকে এমনভাবে ধরে রাখল যেন সে মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস, তার শরীর সেই ফোঁপানিতে কাঁপছিল যা সে ৭ দীর্ঘ বছর ধরে জমিয়ে রেখেছিল। জাহানারা আলিঙ্গনে যোগ দিল, এবং ৩ জন সেখানে জড়িয়ে রইল, একটি ভাঙা পরিবার যা অবশেষে পুনরায় সংযোগ স্থাপন করতে শুরু করেছিল। দীর্ঘ সময় পর সালমা আলতো করে গলা খাকারি দিল। মালিহা, আমি জানি এটা একটা খুব আবেগঘন মুহূর্ত, এবং আমি দুঃখিত যে এখন ব্যবহারিক বিষয়গুলো আনতে হচ্ছে। কিন্তু কিছু প্রোটোকল আছে যা অনুসরণ করতে হবে। তোমার দাদার উইল অনুযায়ী তোমাকে উত্তরাধিকার সম্পর্কে একটি সিদ্ধান্ত নিতে হবে। এখনই হতে হবে না, তুমি ভাবার জন্য কয়েকদিন সময় নিতে পারো। না, মালিহা বলল, তার কণ্ঠস্বর আশ্চর্যজনকভাবে দৃঢ়। আমি ইতিমধ্যে জানি আমি কি চাই। সবাই তাকে অবাক হয়ে দেখল। রহমান ভ্রু কুঁচকাল। সোনা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভালো করে ভাবো, তোমার মায়ের সাথে কথা বলো, এক রাত ঘুমিয়ে নাও। কিন্তু মালিহা মাথা নাড়ল। সে তার বাবা মায়ের আলিঙ্গন থেকে সরে গিয়ে অফিসের মাঝখানে দাঁড়িয়ে রইল, তার ভঙ্গি সোজা, দৃষ্টি দৃঢ়। সে সেই মুহূর্তে তার ১০ বছরের চেয়ে বেশি বয়সী মনে হচ্ছিল, যেন পরিপক্কতা হঠাৎ করে এসে গেছে, পরিস্থিতির দ্বারা বাধ্য কিন্তু তবুও স্বাগত। আমি দ্বিতীয় বিকল্পটি বেছে নিচ্ছি। আমি ২১ বছর বয়সে টাকাটা পেতে চাই। আমি এখন শিশু থাকতে চাই, স্কুলে যেতে চাই, বন্ধু বানাতে চাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। আমি ভিন্ন হতে চাই না। আমি চাই না মানুষ আমাকে ধনী মেয়ে হিসেবে দেখুক। আমি শুধু মালিহা হতে চাই। জাহানারা স্বস্তি এবং গর্বের একটি দীর্ঘশ্বাস ফেল। রহমান চোখ বন্ধ করে ধীরে ধীরে মাথা নাড়ল। সালমা তার ট্যাবলেটে নোট নিল, তার ঠোঁটে একটি হালকা হাসি। এটা একটা খুব বিজ্ঞ সিদ্ধান্ত, মালিহা। এটা তোমার বয়সের চেয়ে বেশি পরিপক্কতা দেখায়। কিন্তু আমি শেষ করিনি, মালিহা চালিয়ে গেল। একটা শর্ত আছে। একটা শর্ত? কাশেম খান ভ্রু তুললেন। কি ধরনের শর্ত? মালিহা গভীরভাবে শ্বাস নিল, যেন সে গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য সাহস সঞ্চয় করছে। দাদু ভিডিওতে বলেছেন যে আমার মধ্যে সহানুভূতি আছে, যে আমি সবসময় অন্যদের কথা ভেবেছি। এবং তিনি ঠিক ছিলেন। আমি আমার স্কুলে এমন বাচ্চাদের দেখি যাদের খাওয়ার জন্য টিফিন নেই। আমি এমন বাচ্চাদের দেখি যারা প্রতিদিন একই পোশাক পরে, কারণ তাদের কাছে ওটাই একমাত্র আছে। আমি এমন বাচ্চাদের দেখি যারা স্কুলের জিনিসপত্র কিনতে পারে না এবং লজ্জা পায়। এবং এটা আমাকে দুঃখ দেয়, আমাকে রাগিয়ে দেয়। কারণ কেউ গরিব হয়ে জন্মানোর সিদ্ধান্ত নেয় না। কেউ সুযোগ না পাওয়ার সিদ্ধান্ত নেয় না। সে ঘরের চারপাশে তাকাল, উপস্থিত প্রত্যেক ব্যক্তির চোখে চোখ রেখে। সুতরাং আমার শর্ত হল, আমি চাই টাকার একটি অংশ এখন ব্যবহার করা হোক। আমার জন্য নয়, অন্য বাচ্চাদের সাহায্য করার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করতে। যে বাচ্চারা ক্ষুধার্ত, যাদের উপযুক্ত পোশাক নেই, যারা খারাপ স্কুলে যায়, যারা সবার কাছে অদৃশ্য। আমি চাই তাদের সেই সুযোগগুলো থাকুক যা আমার ছিল, গরিব হওয়া সত্ত্বেও। আমি চাই তাদের ভালো স্কুল, ভালো খাবার, শালীন পোশাক থাকুক। আমি চাই তারা অনুভব করুক যে কেউ তাদের কথা ভাবে। যে নীরবতা নেমে এল তা ছিল বিশুদ্ধ প্রশংসার। কাশেম খান মালিহার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন তিনি তাকে প্রথমবারের মতো দেখছেন। সালমার মুখ দিয়ে আবার চোখের জল গড়িয়ে পড়ছিল। ডক্টর ফারুক বেশ কয়েকবার গলা খাকারি দিলেন, দৃশ্যত আবেগাপ্লুত। জাহানারা তার মেয়ের কাছে এসে তার কাঁধে হাত রাখল। মালিহা, তুমি কি নিশ্চিত? এর মানে হলো অনেক টাকা ছেড়ে দেওয়া। টাকা যা তোমার হতো। আমি জানি, মা। কিন্তু ২১ বছর বয়সে আমি এত টাকা দিয়ে কি করব? একটা বাড়ি কিনব, ১০০০টা পোশাক, সারা বিশ্ব ভ্রমণ করব। এটা আমাকে আরও সুখী করবে না। কিন্তু অন্য বাচ্চাদের একটি ভালো জীবন পেতে সাহায্য করেছি জেনে এটা আমাকে সুখী করবে। এটারই অর্থ আছে। রহমানও কাছে এল, তার চোখ গর্বে জ্বলজ্বল করছিল। তুমি জানো যে দাদু শামসুল এই ধারণাটা খুব পছন্দ করতেন, তাই না? তিনি সবসময় বলতেন যে অলস টাকা নষ্ট টাকা, আর ভালো কাজে ব্যবহৃত টাকা বহুগুণে বেড়ে যায়। আমার মনে আছে, মালিহা একটি দুঃখের হাসি দিয়ে বলল। তিনি আমাকে এটা শিখিয়েছিলেন। আমাকে শিখিয়েছিলেন যে মানুষের মূল্য তাদের যা আছে তাতে নয়, বরং তারা যা আছে তা দিয়ে কি করে তাতে। সালমা এক ধাপ এগিয়ে এল, পেশাদার কিন্তু দৃশ্যত স্পর্শিত। মালিহা, তুমি যা প্রস্তাব করছ তা একেবারেই সম্ভব। আমরা তোমার নামে একটি ফাউন্ডেশন স্থাপন করতে পারি, অ্যাকাউন্টের সম্পদের একটি অংশ দিয়ে।
তুমি হবে প্রতিষ্ঠাতা এবং যখন তুমি ২১ বছর পূর্ণ করবে তখন তুমি সরাসরি ব্যবস্থাপনা গ্রহণ করতে পারবে। ততদিন পর্যন্ত একটি পেশাদার দল প্রকল্পগুলো পরিচালনা করবে, সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে। কতটা প্রয়োজন হবে? জাহানারা জিজ্ঞেস করল, চিন্তিত। আমি চাই না মালিহা সবকিছু দান করে দিক এবং তার ভবিষ্যতের জন্য কিছুই না থাকুক। সালমা ট্যাবলেটটি দেখল, কিছু দ্রুত গণনা করে। অ্যাকাউন্টের মোট মূল্যের উপর ভিত্তি করে আমরা অবিলম্বে ২০% ফাউন্ডেশনের জন্য বরাদ্দ করতে পারি। এটি একটি ট্যাক্সি সংস্থা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হবে যা বছরের পর বছর ধরে শত শত, হয়তো হাজার হাজার শিশুকে সাহায্য করতে পারে। বাকি ৮০% মালিহার ২১ বছর বয়স পর্যন্ত সিল করা থাকবে, সুদ এবং বিনিয়োগের সাথে বাড়তে থাকবে। এবং ২০% নেওয়ার পরেও তার জন্য কি অনেক বাকি থাকবে? রহমান নিশ্চিত করতে চাইল। কাশেম খান, যিনি পুরো আলোচনা জুড়ে চুপ করেছিলেন, অবশেষে কথা বললেন। রহমান সাহেব, চৌধুরী বেগম, ২০% নেওয়ার পরেও এবং সমস্ত কর ও ফি বিবেচনা করার পরেও মালিহার ২১ বছর বয়সে যে পরিমাণ বাকি থাকবে তা তার বাকি জীবনের জন্য এবং তার পরিবারের পরবর্তী প্রজন্মের জন্য আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে। আপনার শ্বশুর একজন ব্যতিক্রমী বিনিয়োগকারী ছিলেন। সঞ্চিত সম্পদ সত্যি অসাধারণ। মালিহা তার বাবা মায়ের দিকে তাকাল, অনুমোদন চেয়ে। জাহানারার চোখে জল ছিল, কিন্তু সে হাসছিল। আমি তোমার জন্য খুব গর্বিত, আমার মেয়ে। এত গর্বিত যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রহমান মালিহার সামনে হাঁটু গেড়ে বসল, তার ছোট ছোট হাত ধরে। মালিহা চৌধুরী, তুমি আমার দেখা সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তি। ১০ বছর বয়সে তুমি এমন সিদ্ধান্ত নিচ্ছ যা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলারা নেওয়ার সাহস বা জ্ঞান রাখত না। তোমার দাদা তোমার সম্পর্কে ঠিক ছিলেন। তোমার মধ্যে সহানুভূতি আছে। এবং এটি যেকোনো সম্পদের চেয়ে বেশি মূল্যবান। সালমা ট্যাবলেটে টাইপ করতে শুরু করল, প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল। আমি মালিহা চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য কাগজপত্র প্রস্তুত করব। আমাদের কিছু স্বাক্ষরের প্রয়োজন হবে, যেহেতু মালিহা নাবালিকা, কিন্তু উভয় বাবা মায়ের উপস্থিতি এবং বিচারিক অনুমোদনের সাথে আমরা সবকিছু আইনসম্মতভাবে করতে পারব। ড. ফারুক মালিহার কাছে এসে আনুষ্ঠানিকভাবে হাত বাড়িয়ে দিলেন। মিস মালিহা, এত তরুণ এবং এত জ্ঞানী কারো সাথে পরিচিত হওয়া একটি সম্মানের বিষয়। এবং আমি চাই আপনি জানুন যে এই ব্যাংক আপনার ফাউন্ডেশনকে পুরোপুরি সমর্থন করবে। আমরা নিশ্চিত করব যে প্রতিটি পয়সা সর্বাধিক সংখ্যক শিশুকে সাহায্য করার জন্য সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা হয়। মালিহা তার হাত মেলাল, অদ্ভুত লাগছিল কিন্তু কিছুটা গর্বিত। সে শুধু একটি বাচ্চা ছিল, কিন্তু তাকে একজন প্রাপ্তবয়স্কের মতো সম্মান দেওয়া হচ্ছিল। ধন্যবাদ, স্যার। এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। এমনকি আমি এখানে আসার পর আপনারা আমার সাথে যেমন ব্যবহার করেছিলেন তার পরেও ড. ফারুক লজ্জিত হয়েছিলেন বলে মনে হল। এ বিষয়ে আমি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে চাই। নিচতলার লোকেরা, আমাদের কর্মচারীসহ, আপনার সাথে অগ্রহণযোগ্যভাবে আচরণ করেছে। আমি নিশ্চিত করব যে জড়িত সবাই সম্মান এবং মর্যাদার উপর প্রশিক্ষণ পাবে। গ্রাহকদের চেহারা বা বয়স নির্বিশেষে কাশেম খান চেয়ারে অস্বস্তিকরভাবে নড়াচড়া করলেন, অবশেষে নিচু গলায় কথা বললেন। মালিহা, আমারও ক্ষমা চাওয়া দরকার। আমি তোমার সাথে নিষ্ঠুর ছিলাম। আমি তোমাকে নিয়ে হেসেছি, তোমাকে নিয়ে উপহাস করেছি, তোমাকে এমনভাবে ব্যবহার করেছি যেন তোমার কোনো মূল্যই নেই। এবং সবকিছুই কারণ তুমি এমন পোশাক পরনি যা আমি ভাবতাম একজন ধনী ব্যক্তির পরা উচিত। এটা আমার চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে, বা এর অভাব সম্পর্কে। আমি দুঃখিত। আমি সত্যিই দুঃখিত। মালিহা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর আশ্চর্যজনকভাবে হাসল। ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ, কাশেম খান সাহেব। কিন্তু আপনি জানেন আজ আমি কি শিখেছি? আমি শিখেছি যে মানুষ মাঝে মাঝে চোখ দিয়ে বিচার করে, হৃদয় দিয়ে নয়। আপনি আমাকে সাধারণ পোশাকে দেখে ভেবেছিলেন আমার কোনো মূল্য নেই। কিন্তু দাদু সবসময় বলতেন যে পোশাক মানুষ তৈরি করে না, চরিত্র তৈরি করে। এবং আমি আশা করি আজকের পর আপনি এটা মনে রাখবেন যখন অন্য কোনো বাচ্চা এখানে সাহায্য চাইতে আসবে। কাশেম খান মাথা নাড়লেন, স্পষ্টতই স্পর্শিত এবং লজ্জিত। আমি মনে রাখব। আমি প্রতিজ্ঞা করছি যে আমি মনে রাখব। সালমা টাইপ করা শেষ করে দলের দিকে তাকাল। বেশ, আমাদের সামনে অনেক কাজ। আমাদের আইনি ডকুমেন্টেশন প্রস্তুত করতে হবে, বিচারক আজিজুল হকের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টের পরিবর্তন অনুমোদন করতে হবে, ফাউন্ডেশনের কাঠামো স্থাপন করতে হবে, একটি প্রশাসনিক দল নিয়োগ করতে হবে। এটা কয়েক সপ্তাহ, হয়তো মাস সময় নেবে। কিন্তু আমি নিশ্চিত করতে পারি যে এটি সঠিকভাবে করা হবে।
আর এর মধ্যে জাহানারা জিজ্ঞেস করল, তার কণ্ঠে উদ্বেগ ফিরে এল। রহমান যে হুমকির কথা উল্লেখ করেছে? যদি বিপজ্জনক লোকেরা অ্যাকাউন্টের কথা জানতে পারে? মালিহ কি এখনও বিপদে আছে? রহমান উঠে দাঁড়াল, তার অভিব্যক্তি গম্ভীর এবং সুরক্ষামূলক। এটা এমন কিছু যা আমাদের আলোচনা করতে হবে। আমরা কেবল ঝুঁকিগুলো উপেক্ষা করতে পারি না। যারা 7 বছর আগে বিপজ্জনক ছিল তারা সম্ভবত আজও বিপজ্জনক। ডক্টর ফারুক চিন্তিতভাবে হস্তক্ষেপ করলেন। এর সাথে মোকাবিলা করার একটি উপায় আছে। যদি আমরা ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা প্রকাশ্যে করি, যদি আমরা পুরো অপারেশনটি স্বচ্ছ এবং ভালোভাবে নথিভুক্ত করি, তবে কারো পক্ষে কিছু চেষ্টা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। হুমকি ছায়ায় গোপনে কাজ করে। কিন্তু যখন সবকিছু আলোর সামনে আসে, যখন জনসাধারণের চোখ দেখছে, তখন ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। আপনি কি বলতে চাইছেন যে আমরা মালিহাকে একটি পাবলিক ফিগার বানাব? জাহানারা এই ধারণা আতঙ্কিত মনে হল। ঠিক তা নয়। আমি পরামর্শ দিচ্ছি যে আমরা ফাউন্ডেশনটিকে পাবলিক করি। মালিহা প্রতিষ্ঠাতা হতে পারে, কিন্তু তাকে মুখ হতে হবে না। আমরা মুখপাত্র, ম্যানেজার নিয়োগ করতে পারি যারা মিডিয়ার সাথে মোকাবিলা করবে। মালিহা তুলনামূলকভাবে বেনামি থাকতে পারে যখন সে পৃথিবীতে একটি সত্যিকারের প্রভাব তৈরি করছে। রহমান পরামর্শটি বিবেচনা করল, ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে। এটা কাজ করতে পারে। যদি এটা স্পষ্ট হয়ে যায় যে টাকাটা ভালো কাজে, অভাবী শিশুদের সাহায্য করার জন্য ব্যবহার করা হচ্ছে, তবে বিবেকবান লোকেরা কিছু চেষ্টা করার আগে দুবার ভাববে। খ্যাতির ক্ষতিটা অনেক বেশি হবে। আর একটা জিনিস আছে, সালমা যোগ করল। যদি রহমান আনুষ্ঠানিকভাবে পরিবারে ফিরে আসতে রাজি হন, যদি তিনি তার আইনি পরিচয় পুনরায় গ্রহণ করতে পারেন, তবে সেটাও সাহায্য করবে। একটি ঐক্যবদ্ধ পরিবার আরও শক্তিশালী, আরও সুরক্ষিত। লোকেরা আপনাদের সাথে লাগার আগে দুবার ভাববে। রহমান জাহানারার দিকে তাকাল, তার চোখে একটি নীরব প্রশ্ন। সে ফিরে তাকাল, এবং তাদের মধ্যে কিছু একটা বিনিময় হল, একটি যোগাযোগ যার জন্য শব্দের প্রয়োজন ছিল না। তারপর জাহানারা মাথা নাড়ল, তার মুখ দিয়ে আবার চোখের জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, প্লিজ ফিরে এসো। আমাদের কাছে ফিরে এসো। তোমার জীবনে ফিরে এসো। আমরা ইতিমধ্যে 7 বছর হারিয়েছি। আমি আর একটি দিনও হারাতে চাই না। রহমান তাকে একটি শক্ত আলিঙ্গনে টানল, তার চুলে, তার কপালে, তার মুখে চুম্বন করল। আমি ফিরব। আমি ফিরব এবং আর কখনো যাব না। প্রতিজ্ঞা করছি। তোমার এবং মালিহার কাছে প্রতিজ্ঞা করছি। আমরা আবার একটি পরিবার হব। মালিহা আলিঙ্গনে যোগ দিল, এবং 3 জন সেখানে রইল, অবশেষে একত্রিত, অতীতের ক্ষতগুলো সারতে শুরু করল। কয়েক মিনিট পর সালমা আলতো করে গলা খাকারি দিল। আরও একটা জিনিস আমাদের আলোচনা করতে হবে। মালিহা, তুমি কি ফাউন্ডেশনের সিদ্ধান্তে অংশ নিতে চাও? কোনো প্রকল্প সমর্থন করবে, কোনো স্কুলকে সাহায্য করবে, টাকাটা কিভাবে বিতরণ করা হবে তা বেছে নিতে? আমি কি তা করতে পারি? মাত্র 10 বছর বয়সেও? আইনত চূড়ান্ত সিদ্ধান্ত প্রাপ্তবয়স্ক প্রশাসকদের হবে। কিন্তু তোমার মতামত বিবেচনা করা হবে। সর্বোপরি, এটা তোমার ফাউন্ডেশন। এবং আমি বিশ্বাস করি তোমার একটি অনন্য দৃষ্টিকোণ আছে। তুমি জানো কঠিন পরিস্থিতিতে শিশু হওয়া কেমন। তুমি এমনভাবে প্রয়োজনগুলো বোঝো যা প্রাপ্তবয়স্করা মাঝে মাঝে ভুলে যায়। মালিহা এক মুহূর্ত ভাবল। আমি অংশ নিতে চাই। আমি স্কুলগুলো পরিদর্শন করতে চাই, বাচ্চাদের সাথে পরিচিত হতে চাই, তারা আসলে কি চায় তা বুঝতে চাই। আমি শুধু কাগজের উপর একটি নাম হতে চাই না। আমি সত্যিই একটি পার্থক্য তৈরি করতে চাই। কাশেম খান, যিনি ক্রমবর্ধমান প্রশংসার সাথে সবকিছু দেখছিলেন, উঠে দাঁড়ালেন এবং একটি আলমারির দিকে গেলেন। ভেতর থেকে একটি মার্জিত চামড়ার ফোল্ডার বের করলেন। মালিহা, যদি তুমি একজন প্রতিষ্ঠাতা হতে যাচ্ছ, তবে তোমার উপযুক্ত সরঞ্জাম প্রয়োজন। এই ফোল্ডারটি তোমার জন্য। তোমার নথি, তোমার ধারণা, তোমার পরিকল্পনা রাখার জন্য। এটি একটি উপহার, একটি ক্ষমা প্রার্থনা এবং তুমি যে কাজ করবে তার উপর একটি আস্থার ভোট। মালিহা শ্রদ্ধার সাথে ফোল্ডারটি নিল। এটি ভারী ছিল, আসল চামড়ার, তার নামের আদ্যক্ষর সোনালি রঙে খোদাই করা, MC। এটা এমন এক জিনিস যা সে কখনো পেত না, যা তার মা কখনো কিনতে পারতেন না। কিন্তু বস্তুর চেয়েও বেশি, এটি যা প্রতিনিধিত্ব করছিল তা ছিল সম্মান, স্বীকৃতি, বিশ্বাস যে 10 বছরের একটি শিশু গুরুত্বপূর্ণ কিছু করতে পারে। ধন্যবাদ, কাশেম খান সাহেব। আমি এটার ভালো যত্ন নেব। এবং আমি এটা ভালো কাজ করার জন্য ব্যবহার করব। পরবর্তী কয়েক ঘণ্টা ছিল কাগজপত্র, আইনি ব্যাখ্যা, ফোন কল এবং পরিকল্পনার মিশ্রণ। সালমা প্রাথমিক নথি প্রস্তুত করল।
ডক্টর ফারুক বিচারক আজিজুল হকের সাথে যোগাযোগ করলেন, যিনি পরিবর্তনগুলো অনুমোদন করার জন্য একটি বিশেষ শুনানিতে সম্মত হলেন। রহমান তার আইনি পরিচয় পুনরায় গ্রহণ করার প্রক্রিয়া শুরু করল, যার মধ্যে পুলিশকে জানানো এবং পুরো পরিস্থিতি ব্যাখ্যা করা জড়িত ছিল। যখন তারা অবশেষে শেষ করল, তখন বাইরে অন্ধকার হয়ে আসছিল। ঢাকার আলো জ্বলতে শুরু করেছিল, শহরটিকে উজ্জ্বল বিন্দুর সমুদ্রে পরিণত করছিল। মালিহা ক্লান্ত ছিল, কিন্তু এটা একটা ভালো ক্লান্তি ছিল, সেই ধরনের যা একটি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ দিনের পরে আসে। আমরা কি বাড়ি যাব? জাহানারা আলতো করে জিজ্ঞেস করল, মেয়ের চুলে হাত বুলিয়ে। চলো, মালিহা হাসল। কিন্তু আমরা আর মিরপুরের সেই ছোট অ্যাপার্টমেন্টে থাকব না, তাই না? জাহানারা রহমানের সাথে একটি দৃষ্টি বিনিময় করল। আচ্ছা, প্রযুক্তিগতভাবে টাকাটা এখনও সিল করা, তাই আপাতত হ্যাঁ, আমরা সেখানেই থাকব। কিন্তু যখন তোমার বাবা আইনত কাজ করতে পারবেন, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমরা আরও ভালো কিছুর কথা ভাবতে পারি। কোনো প্রাসাদ হতে হবে না, শুধু আরও আরামদায়ক কিছু, তোমার জন্য একটি ঘর সহ। আমি সেটা চাইব, আমার নিজের ঘর। ডিনারের হাঁড়িপাতিলের সাথে টেবিল ভাগাভাগি না করে পড়াশোনা করতে পারা সবাই হাসল, উত্তেজনা অবশেষে আরও হালকা, আরও আশাবাদী কিছুতে দ্রবীভূত হল। তারা কাশেম খান, সালমা এবং ডক্টর ফারুকের কাছ থেকে হ্যান্ডশেক এবং আলিঙ্গন করে বিদায় নিল। যখন তারা লিফটে উঠল, মালিহা তার বাবা মায়ের দিকে তাকাল, একজন তার এক পাশে, অন্যজন অন্য পাশে, তার হাত ধরে। এটা একই সাথে অদ্ভুত এবং চমৎকার ছিল। সে সকালে একা এসেছিল, ভীতু কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ। আর এখন সে 7 বছরে প্রথমবারের মতো তার সম্পূর্ণ পরিবার নিয়ে ফিরছিল। তারা ভবন থেকে বেরিয়ে রাতের তাজা বাতাসে এল। মতিঝিল ব্যস্ত ছিল, গাড়ি চলছিল, মানুষ দ্রুত হাঁটছিল, শহরের জীবন প্রত্যেকের ব্যক্তিগত নাটকের প্রতি উদাসীনভাবে চলছিল। তারা মিরপুরের জন্য একটি বাস নিল। রহমান তার পকেটে থাকা কয়েকটি মুদ্রা দিয়ে ভাড়া দিল। তারা পেছনে বসল, মালিহা মাঝে, বাবার কাঁধে মাথা রেখে মায়ের হাত ধরে। বাসটি ঢাকার রাস্তায় দুলছিল এবং ঝাঁকুনি দিচ্ছিল, কিন্তু মালিহা প্রায় লক্ষ্যই করছিল না। সে দাদার কথা ভাবছিল, পরিবারকে আবার একত্রিত দেখে তিনি কতটা খুশি হতেন। দাদু জানতেন সে ঘুমন্ত অবস্থায় বিটবিট করল। তিনি জানতেন এটা ঘটবে। এ কারণেই তিনি আমাকে একা ব্যাংকে যাওয়ার প্রতিজ্ঞা করিয়েছিলেন। তিনি জানতেন এটা বাবাকে ফিরিয়ে আনবে। রহমান মেয়েকে আরও জোরে চেপে ধরল। তোমার দাদা সবসময় যা মনে হতো তার চেয়ে বেশি চালাক ছিলেন। তার একটি পরিকল্পনা ছিল, এবং তা সফল হয়েছে। যখন তারা মিরপুরের অ্যাপার্টমেন্টে পৌঁছাল, তখন রাত 9টা বেজে গিয়েছিল। এটি একটি পুরনো বিল্ডিং ছিল, দেয়ালের রং ওঠা এবং সিঁড়িগুলো কম আলোকিত। অ্যাপার্টমেন্টটি ছিল 3য় তলায়, 2টি ছোট ঘর এবং একটি ক্ষুদ্র বাথরুম। কিন্তু সেই রাতে এটি একটি প্রাসাদের মতো মনে হচ্ছিল। কারণ এটি সম্পূর্ণ ছিল। কারণ এর ভেতরে একটি পুরো পরিবার ছিল। জাহানারা একটি সাধারণ রাতের খাবার তৈরি করল, ভাত, ডাল আর ডিম ভাজা। তারা ছোট রান্নাঘরের টেবিলে খেল, সবকিছু এবং কিছুই নিয়ে কথা বলছিল, 7 বছরের হারানো কথোপকথন পুনরুদ্ধার করছিল। রহমান তার লুকানো জীবন, অস্থায়ী চাকরি, কনস্ট্যান্ট একাকিত্ব, যে রাতগুলোতে সে প্রায় হাল ছেড়ে দিয়ে ফিরে আসত, সে সম্পর্কে বলল। জাহানারা একা মালিহাকে বট করার কষ্ট, যে দিনগুলোতে টাকা যথেষ্ট ছিল না, যে রাতগুলোতে সে কাঁদত যখন সে ভাবত তার মেয়ে ঘুমাচ্ছে, সে সম্পর্কে বলল। এবং মালিহা স্কুল, তার বন্ধু, সে যে বইগুলো পড়তে ভালোবাসত, ভবিষ্যতের জন্য তার স্বপ্ন সম্পর্কে বলল। এবং এখন প্রথমবারের মতো সেই স্বপ্নগুলোতে পৃথিবীতে একটি পার্থক্য তৈরি করার বাস্তব সম্ভাবনা অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী দিনগুলো ছিল আবেগ এবং পরিবর্তনের একটি ঘূর্ণিঝড়। রহমানকে তার পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য পুলিশে যেতে হয়েছিল। এটি একটি সূক্ষ্ম প্রক্রিয়া ছিল, আইনজীবী এবং অনেক কাগজপত্র জড়িত ছিল। তাকে প্রমাণ করতে হয়েছিল যে সে নিরাপত্তার কারণে অদৃশ্য হয়েছিল, দায়িত্ব থেকে পালানোর জন্য নয়। তাকে হুমকি ব্যাখ্যা করতে হয়েছিল, পুরনো প্রমাণ দেখাতে হয়েছিল, সন্দিহান পুলিশ কর্মকর্তাদের বোঝাতে হয়েছিল যে তার গল্প সত্যি। সৌভাগ্যবশত বিচারক আজিজুল হক হস্তক্ষেপ করলেন। তার কাছে এখনও মামলার আসল নথি, 7 বছর আগের হুমকির প্রমাণ, অ্যাকাউন্ট সিল করার আদেশের রেকর্ড ছিল। তার সাক্ষ্য এবং সমর্থনের সাথে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছিল। 2 সপ্তাহের মধ্যে রহমান আনুষ্ঠানিকভাবে আইনত আবার অস্তিত্বে ফিরে এল। প্রথমে তার জন্য এটা অদ্ভুত ছিল। তার আসল নাম আবার ব্যবহার করা, নতুন নথি তৈরি করা, শিক্ষিত হওয়ার ভয় ছাড়াই রাস্তায় হাঁটা। কিন্তু এটি মুক্তিদায়কও ছিল। 7 বছরে প্রথমবারের মতো সে শান্তিতে ঘুমাতে পারছিল।
এদিকে সালমা ফাউন্ডেশন তৈরিতে অক্লান্তভাবে কাজ করছিল। সে জনহিতকর আইনে বিশেষজ্ঞ আইনজীবী, আর্থিক পরামর্শক, অলাভজনক সংস্থা ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ নিয়োগ করেছিল। মালিহা চৌধুরী ফাউন্ডেশন প্রথমে কাগজে, তারপর বাস্তবে রূপ নিতে শুরু করল। মালিহা যতগুলো মিটিংয়ে পারত অংশ নিত। সে প্রশ্ন করত, মতামত দিত, নোটবুকে ধারণা আঁকত। চারপাশের প্রাপ্তবয়স্করা প্রথমে তাকে খান্ডেসেন্ডিংভাবে দেখত, যেন একটি শিশুর বড়দের বিষয়ে আগ্রহী হওয়াটা সুন্দর। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল যে মালিহা মজা করছে না। তার প্রশ্নগুলো বুদ্ধিদীপ্ত ছিল, তার পর্যবেক্ষণগুলো প্রাসঙ্গিক ছিল, তার ধারণাগুলো আশ্চর্যজনকভাবে ব্যবহারিক ছিল। একটি মিটিংয়ে একজন পরামর্শক পরামর্শ দিলেন যে ফাউন্ডেশন স্কুলগুলোতে কম্পিউটার দানে মনোনিবেশ করবে। কিন্তু যদি স্কুলগুলোতে ভালো ইন্টারনেট না থাকে, মালিহা জিজ্ঞেস করল, অথবা যদি শিক্ষকরা কম্পিউটার ব্যবহার করে শেখাতে না জানেন? প্রথমে নিশ্চিত করা কি ভালো হবে না যে স্কুলগুলোতে মৌলিক জিনিসগুলো আছে, যেমন খাবার, স্কুলের জিনিসপত্র, ভালোভাবে বেতন পাওয়া পরামর্শক অবাক হয়ে পলক ফেললেন। তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। তুমি ঠিক বলেছ। আমাদের প্রথমে মৌলিক প্রয়োজনগুলোর কথা ভাবতে হবে। অন্য এক অনুষ্ঠানে কেউ একজন তহবিল সংগ্রহের জন্য একটি বড় গালা ইভেন্ট করার পরামর্শ দিলেন। কিন্তু ফাউন্ডেশনের কাছে তো ইতিমধ্যেই টাকা আছে, মালিহা বলল। আমাদের আরও সংগ্রহ করার দরকার নেই। যা আমাদের দরকার তা হল আমাদের যা আছে তা বুদ্ধিমত্তার সাথে ব্যয় করা। গালা ইভেন্টগুলো ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। সেই সময় এবং টাকা সরাসরি বাচ্চাদের কাছে যেতে পারে, আবারও প্রাপ্তবয়স্করা প্রভাবিত হয়ে দৃষ্টি বিনিময় করল। 10 বছরের মেয়েটি অভিজ্ঞ পেশাদারদের দক্ষতার পাঠ দিচ্ছিল। 1 মাসের নিবিড় কাজের পর মালিহা চৌধুরী ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হল। ঘোষণাটি একটি বিচক্ষণ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করা হয়েছিল, ব্যাখ্যা করে যে একটি মধ্যবিত্ত পরিবার একটি অপ্রত্যাশিত উত্তরাধিকার পেয়েছে এবং এর একটি অংশ অভাবী শিশুদের সাহায্য করার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। মালিহার নাম শুধুমাত্র প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছিল, কোনো ছবি, কোনো ঠিকানা, কোনো বিবরণ ছাড়াই যা তাকে অপ্রয়োজনে প্রকাশ করতে পারে। জনগণের প্রতিক্রিয়া আশ্চর্যজনকভাবে ইতিবাচক ছিল। স্থানীয় সংবাদপত্রগুলো উদ্যোগটির প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করল। সোশ্যাল মিডিয়া গল্পটি শেয়ার করল। কিছু সন্দিহান ব্যক্তি প্রশ্ন করল যে এটি বাস্তব নাকি কেবল একটি বিপণন কৌশল, কিন্তু ফাউন্ডেশনের অফিসিয়াল ডকুমেন্টেশন এবং স্বচ্ছতা শীঘ্রই সন্দেহ দূর করল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো হুমকি ছিল না। কোনো অদ্ভুত ফোন কল, কোনো বেনামি চিঠি, কোনো সন্দেহজনক অনুসারী ছিল না। মনে হচ্ছিল সবকিছু প্রকাশ করার কৌশলটি কাজ করেছে। অথবা হয়তো 7 বছর আগের বিপজ্জনক লোকেরা আগ্রহ হারিয়ে ফেলেছিল। অথবা অন্য লক্ষ্য খুঁজে পেয়েছিল। কারণ যাই হোক না কেন, চৌধুরী পরিবার অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিল। জীবন স্বাভাবিক হতে শুরু করল, যদিও নতুন স্বাভাবিকতা পুরনোটির থেকে বেশ ভিন্ন ছিল। রহমান একটি প্রযুক্তি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে একটি চাকরি পেল। এটি গ্ল্যামারাস ছিল না, কিন্তু এটি সৎ ছিল এবং বেতন শালীন ছিল। জাহানারা দিনমজুর হিসেবে কাজ চালিয়ে গেল, কিন্তু এখন এই আশায় যে একদিন তার আর প্রয়োজন হবে না। যখন মালিহা 21 বছর পূর্ণ করবে এবং বাকি উত্তরাধিকার পাবে, তখন তারা অবশেষে আর্থিক স্থিতিশীলতা পেতে পারে। মালিহা স্কুলের রুটিনে ফিরে গেল, কিন্তু তার মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল। সে এখন সেই সহপাঠীদের দিকে বেশি মনোযোগ দিত যারা টিফিন ছাড়া আসত, যারা খুব পুরনো পোশাক পরত, যাদের উপযুক্ত খাতা ছিল না। এবং বিচক্ষণতার সাথে সে সাহায্য করতে শুরু করল। সে একটি অতিরিক্ত টিফিন কিনত এবং বলত যে সে খাবে না, সহপাঠীকে অফার করত। সে নতুন স্কুলের জিনিসপত্র নিয়ে যেত এবং ভান করত যে তার কাছে অতিরিক্ত আছে। ছোট ছোট অঙ্গভঙ্গি যা বড় পার্থক্য তৈরি করত। তার শিক্ষকরা পরিবর্তনটি লক্ষ্য করলেন। প্রিন্সিপাল জাহানারাকে একটি আলোচনার জন্য ডাকলেন, চিন্তিত যে মালিহা এমন টাকা খরচ করছে যা পরিবারের কাছে নেই। জাহানারাকে অস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হয়েছিল যে তারা একটি পরিমিত উত্তরাধিকার পেয়েছে এবং মালিহা উদারতা সম্পর্কে শিখছে। প্রিন্সিপাল সন্তুষ্ট এবং এমনকি গর্বিত হলেন। ব্যাংকে যাওয়ার 3 মাস পর মালিহা চৌধুরী ফাউন্ডেশন তার প্রথম পাইলট প্রকল্প চালু করল। তারা ঢাকার সুবিধাবঞ্চিত এলাকার 5টি সরকারি স্কুল বেছে নিল এবং সম্পূর্ণ সহায়তা প্রদান করল। সমস্ত শিশুর জন্য পুষ্টিকর খাবার, মানসম্মত স্কুলের জিনিসপত্র, নতুন ইউনিফর্ম, সবচেয়ে জরাজীর্ণ সুবিধাগুলোর সংস্কার এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের জন্য বোনাস। মালিহা প্রতিটি স্কুল পরিদর্শনের জন্য জোর দিল।
সে নিজের চোখে দেখতে চেয়েছিল টাকা কোথায় যাচ্ছে, সে সাহায্য পাওয়া বাচ্চাদের সাথে পরিচিত হতে চেয়েছিল। রহমান এবং জাহানারা তাকে সঙ্গ দিল ফাউন্ডেশনের প্রতিনিধিদের সাথে। প্রথম পরিদর্শনটি ছিল দক্ষিণ ঢাকার একটি স্কুলে। বিল্ডিংটি পুরনো ছিল, দেয়াল ফাটা এবং বেঞ্চ ভাঙা। কিন্তু দর্শনার্থীরা যখন পৌঁছাল তখন বাচ্চাদের চোখ আশাজবলজবল করছিল। প্রিন্সিপাল, একজন মধ্যবয়সী মহিলা যার কাঁচাপাকা চুল এবং একটি ক্লান্ত কিন্তু আন্তরিক হাসি, অশ্রুসিক্ত চোখে দলটিকে স্বাগত জানালেন। আপনারা কল্পনাও করতে পারবেন না এটা আমাদের জন্য কি মানে। এখানকার বাচ্চারা ভালো, তারা বুদ্ধিমান, তারা পরিশ্রমী। কিন্তু আমরা কিভাবে বেসরকারি স্কুলের সাথে প্রতিযোগিতা করব যখন আমাদের বোর্ডে লেখার জন্য চকও ঠিকমতো থাকে না? এটা জীবন বদলে দেবে। এটা প্রজন্ম বদলে দেবে। মালিহা কিছু বাচ্চার সাথে কথা বলার অনুমতি চাইল। সে একটি শ্রেণীকক্ষের মেঝেতে বসল, 10 জন ছেলে মেয়ে তাকে ঘিরে ধরেছিল, বিভিন্ন বয়সের। সবাই কৌতূহলী ছিল যে এই মেয়েটিকে, যে তাদের মতোই বয়সী কিন্তু সেই রহস্যময় ফাউন্ডেশনের সাথে কোনো সংযোগ আছে যা স্কুলকে সাহায্য করছে। তোমরা কি পড়াশোনা করতে ভালোবাসো? মালিহা জিজ্ঞেস করল। প্রায় 8 বছরের একটি মেয়ে, যার বেনি খোলা এবং ইউনিফর্ম রিপেয়ার করা, লাজুকভাবে উত্তর দিল। আমি ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে খিদে পেলে মনোযোগ দেওয়া কঠিন হয়। আর মাঝে মাঝে আমি হোমওয়ার্ক করতে পারি না কারণ আমার বাড়িতে পেন্সিল নেই। আর এখন? সহজ হবে, মেয়েটি জোরালোভাবে মাথা নাড়ল। এখন প্রতিদিন খাবার আছে। আর আমি পেন্সিল আর কলমে ভরা একটি পেন্সিল বক্স পেয়েছি। আমার নিজের। একটা পেন্সিল বক্স আগে কখনো ছিল না। মালিহার হৃদয় চেপে ধরল এবং একই সাথে প্রসারিত হল। এটার জন্যই সবকিছুর মূল্য। প্রাসাদ বা দামি গাড়ি বা ব্র্যান্ডের পোশাক নয়। কিন্তু একটি বাচ্চার মুখে হাসি দেখা যে অবশেষে তার নিজের একটি পেন্সিল বক্স পেয়েছে। যখন তুমি বড় হবে, মালিহা আলতো করে বলল, আমি আশা করি তুমিও কাউকে সাহায্য করবে। টাকা দিয়ে হতে হবে না। কোমল কথা, একটি আলিঙ্গন, একটি হাসি দিয়ে হতে পারে। কিন্তু সাহায্য করো। কারণ যখন প্রত্যেকে একটু একটু করে সাহায্য করে তখন পৃথিবীটা আরও ভালো হয়ে যায়। মেয়েটি প্রতিজ্ঞা করল যে হ্যাঁ, সে বড় হয়ে সাহায্য করবে। অন্যান্য পরিদর্শনগুলোও সমানভাবে আবেগঘন ছিল। প্রতিটি স্কুলে মালিহা টাকার সত্যিকারের প্রভাব দেখছিল। এগুলো ব্যাংক অ্যাকাউন্টের বিমূর্ত সংখ্যা ছিল না। এগুলো ছিল পুষ্টিকর খাবার খাওয়া শিশু। এগুলো ছিল উপযুক্ত উপকরণ দিয়ে শেখানো শিক্ষক। এগুলো ছিল সংস্কার করা শ্রেণীকক্ষ, পরিষ্কার বাথরুম, পুনরুদ্ধার করা। এলার মাঠ। একটি স্কুলে একজন প্রায় 12 বছরের ছেলে আনুষ্ঠানিক পরিদর্শনের পর মালিহার কাছে এল। তুমিই ফাউন্ডেশনের মালিহা, তাই না? হ্যাঁ। কেন? আমি তোমাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। আমার ছোট বোন এখানে পড়ে। তার বয়স 6 বছর। আগে সে প্রতিদিন কাঁদত কারণ সে স্কুলে আসতে চাইত না। বলত যে সে লজ্জা পায়, অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসে কারণ তার টিফিন ছিল না, কারণ তার খাতার পাতা ছেঁড়া ছিল। আমার মা সারাদিন কাজ করেন এবং এসবের জন্য টাকা নেই। আমরা যা পারি করি, কিন্তু তা কখনো যথেষ্ট হয় না। মালিহা নির্বে শুনল, প্রতিটি শব্দকে পেটে ঘুষির মতো অনুভব করে। কিন্তু এখন ছেলেটি চালিয়ে গেল। এখন সে উত্তেজিত হয়ে ঘুম থেকে ওঠে। স্কুলে আসতে চায়। কারণ এখানে সুস্বাদু খাবার আছে, নতুন জিনিসপত্র আছে, এমন শিক্ষক আছেন যারা যত্ন নেন। সে আবার হাসছে। আর এটা পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্যবান। সে দ্রুত চোখ মুছল, একটি ছোট মেয়ের সামনে কাঁদতে লজ্জা পেয়ে। তাই ধন্যবাদ। আমার বোনকে আবার হাসানোর জন্য ধন্যবাদ। যে বাচ্চাদের সবাই ভুলে যায় তাদের কথা ভাবার জন্য ধন্যবাদ। মালিহা নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সে ছেলেটিকে জড়িয়ে ধরল এবং দুজন সেখানে রইল, একসাথে কাঁদছিল। দুজন অপরিচিত এই বোঝাপড়ায় একত্রিত যে সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না, কিন্তু যখন কেউ একটি পার্থক্য তৈরি করার সিদ্ধান্ত নেয় তখন তা বদলাতে পারে। সেই রাতে যখন তারা বাড়ি ফিরল, মালিহা ক্লান্ত কিন্তু উজ্জ্বল ছিল। সে রাতের খাবার প্রায় খেতেই পারছিল না। অনবরত কথা বলছিল সে যে বাচ্চাদের সাথে পরিচিত হয়েছে, যে গল্পগুলো শুনেছে, যে হাসিগুলো দেখেছে সে সম্পর্কে। রহমান এবং জাহানারা তাদের মুখে গর্ব নিয়ে শুনছিল। তুমি অসাধারণ কিছু করছ, সোনা, রহমান বলল যখন সে অবশেষে একটি কথা ঢোকাতে পারল। তোমার দাদা খুব গর্বিত হতেন। আমি আশা করি তাই, মালিহা উত্তর দিল, হঠাৎ গম্ভীর হয়ে। আমি আশা করি তিনি জানেন, যেখানেই থাকুন না কেন, যে আমি তার উপহারটি সঠিক উপায়ে ব্যবহার করছি। জাহানারা টেবিলের উপর দিয়ে মেয়ের হাত ধরল। তিনি জানেন। আমি নিশ্চিত।
এবং তিনি হাসছেন। পরবর্তী মাসগুলো ছিল অবিরাম কাজের। ফাউন্ডেশন আরও স্কুলে প্রসারিত হল। তারপর কিশোর কিশোরীদের জন্য বৃত্তিমূলক কোর্সের জন্য বৃত্তি প্রদান শুরু করল। এটি দুর্বল পরিস্থিতিতে থাকা শিশুদের জন্য একটি মনস্তাত্ত্বিক সহায়তা কর্মসূচি তৈরি করল। এটি বিনামূল্যে দাঁতের চিকিৎসার জন্য ডেন্টাল ক্লিনিকের সাথে অংশীদারিত্ব স্থাপন করল। প্রতিটি প্রকল্প সাবধানে পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ করা হয়েছিল। এবং মালিহা সবকিছুতে জড়িত ছিল। সে স্কুলের পর মিটিংয়ে অংশ নিত, সাপ্তাহিক ছুটির দিনে রিপোর্ট পর্যালোচনা করত, যখনই পারত প্রকল্প পরিদর্শন করত। তার স্কুলের সহপাঠীরা লক্ষ্য করতে শুরু করল যে সে ভিন্ন, আরও পরিপক্ক, আরও মনোযোগী। কেউ কেউ জিজ্ঞেস করত কি হচ্ছে। মালিহা শুধু হাসত এবং বলত যে সে একটি পারিবারিক প্রকল্পে সাহায্য করছে। বাড়িতে জীবনও ধীরে ধীরে বদলাচ্ছিল। রহমানের বেতন জাহানারার সাথে যোগ হয়ে তারা একটি সামান্য বড় অ্যাপার্টমেন্টে চলে যেতে পারল, এখনও মিরপুরে, কিন্তু একটি ভালো রক্ষণাবেক্ষণ করা বিল্ডিংয়ে। মালিহার অবশেষে তার নিজের ঘর হল, ছোট কিন্তু আরামদায়ক, তার প্রিয় গায়কদের পোস্টার এবং বইয়ে ভরা একটি শেলফ দিয়ে সজ্জিত। রহমান এবং জাহানারাও দম্পতি হিসেবে পুনরায় সংযোগ স্থাপন করছিল। 7 বছরের বিচ্ছেদ দাগ রেখে গিয়েছিল, কিন্তু ভালোবাসা এখনও সেখানে ছিল, হয়তো আগের চেয়েও বেশি শক্তিশালী। তারা আবার কথা বলতে শিখল, একসাথে হাসতে, ভবিষ্যতের স্বপ্ন দেখতে। মাঝে মাঝে মালিহা তাদের সোফায় জড়িয়ে ধরে টেলিভিশন দেখতে পেত এবং তার হৃদয় তৃপ্তিতে ভরে যেত। তার পরিবার আবার সম্পূর্ণ হয়েছিল। ফাউন্ডেশন তৈরির প্রথম বার্ষিকীতে সালমা একটি ছোট উদযাপন সভার আয়োজন করল। কোনো জাঁকজমক ছিল না, শুধু প্রধান দল, কিছু সুবিধাভোগী এবং অবশ্যই চৌধুরী পরিবার। এটি একটি সাধারণ হলে ছিল, বেলুন এবং ফাউন্ডেশনের সাহায্যপ্রাপ্ত শিশুদের দ্বারা তৈরি ব্যানার দিয়ে সজ্জিত। সালমা একটি ছোট অস্থায়ী মঞ্চে উঠে মনোযোগ আকর্ষণ করল। 1 বছর আগে 10 বছরের একটি মেয়ে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা অনেক প্রাপ্তবয়স্ক নেওয়ার সাহস করত না। সে তাৎক্ষণিক সম্পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যাতে অন্য শিশুরা সুযোগ পায়। এবং এই 1 বছরে মালিহা চৌধুরী ফাউন্ডেশন সরাসরি 3000-এরও বেশি শিশুকে সাহায্য করেছে। 3000! এবং এই সংখ্যা কেবল বাড়তেই থাকবে, করতালি হলে ভরে গেল। মালিহা এখন 11 বছর বয়সী এবং কিছুটা লম্বা, লজ্জা পেলেও হাসল। কিন্তু সংখ্যা পুরো গল্প বলে না, সালমা চালিয়ে গেল। আসল গল্পটি রূপান্তরিত জীবনে রয়েছে। সেই ছেলেটির মধ্যে যে একটি কারিগরি স্কুলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কারণ সে বিনামূল্যে কোচিং ক্লাস পেয়েছে। সেই মেয়েটির মধ্যে যে এখন দাঁতের ডাক্তার হতে চায় কারণ সে জীবনে প্রথমবারের মতো দাঁতের চিকিৎসা পেয়েছে। সেই শিশুটির মধ্যে যে আর ক্ষুধার্ত থাকে না কারণ তার স্কুলে পুষ্টিকর খাবার আছে। এই গল্পগুলোই গুরুত্বপূর্ণ, আরও করতালি। তারপর সালমা মালিহার দিকে ইশারা করল। মালিহা, তুমি কি কিছু বলতে চাও? মালিহা এটা আশা করেনি। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল এবং তার হাত ঘামতে লাগল। সে তার বাবা মায়ের দিকে তাকাল, যারা উৎসাহের সাথে মাথা নাড়ল। সে গভীরভাবে শ্বাস নিয়ে মঞ্চে উঠল। সে সমবেত মানুষের দিকে তাকাল। সেখানে শিশু, বাবা মা, শিক্ষক, ফাউন্ডেশনের দলের সদস্যরা ছিলেন। সবাই তার দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়েছিল। সে মুখ খুলল এবং শব্দগুলো বেরিয়ে এল, প্রথমে দ্বিধান্বিত, তারপর আরও দৃঢ়। যখন আমার দাদা চলে গেলেন, তিনি আমাকে টাকার চেয়েও বেশি কিছু রেখে গিয়েছিলেন। তিনি আমাকে একটি শিক্ষা রেখে গিয়েছিলেন। শিক্ষাটি হল যে একজন ব্যক্তির মূল্য তার যা আছে তাতে নয়, বরং সে যা আছে তা দিয়ে কি করে তাতে। আমি সমস্ত টাকা নিজের জন্য রাখতে পারতাম। আমি যা চেয়েছিলাম তা সবই কিনতে পারতাম। কিন্তু তাহলে আমি শুধু আরও একজন ধনী ব্যক্তি হতাম। এবং পৃথিবীর আরও ধনী মানুষের প্রয়োজন নেই। পৃথিবীর এমন মানুষের প্রয়োজন যারা যত্ন নেয়। সে থামল, কিছু মুখে চোখের জল দেখে। এখানকার সমস্ত শিশু সুযোগ পাওয়ার যোগ্য। তারা ভালো খেতে, ভালো পড়াশোনা করতে, বড় স্বপ্ন দেখার যোগ্য। তারা কোথায় জন্মেছে বা তাদের বাবা মায়ের কত টাকা আছে তা বিবেচ্য নয়। প্রতিটি শিশু গুরুত্বপূর্ণ। প্রতিটি শিশুর মূল্য আছে। এবং যদি আমি সাহায্য করতে পারি, এমনকি যদি তা সামান্যও হয়, তবে আমার দাদা বৃথা জীবনযাপন করেননি। তবে তার টাকা যা করা উচিত তাই করছে, ভালোকে বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। করতালি ছিল উৎসাহব্যঞ্জক। বেশ কয়েকজন লোক উঠে দাঁড়াল। মালিহা মঞ্চ থেকে নেমে এল এবং তাকে আলিঙ্গন করতে এবং ধন্যবাদ জানাতে চাওয়া শিশুদের দ্বারা অবিলম্বে ঘিরে ধরল। সে প্রত্যেককে জড়িয়ে ধরল, তাদের মুখ, তাদের গল্প, তাদের আশা মনে রেখে।
সেই রাতে বাড়িতে মালিহা একটি নতুন খাতা বের করল যা সে উপহার হিসেবে পেয়েছিল। এটি একটি সুন্দর খাতা ছিল, শক্ত মলাট এবং পুরু পাতাসহ। সে প্রথম পাতায় খুলল এবং লিখতে শুরু করল। এটি স্কুলের হোমওয়ার্ক বা ফাউন্ডেশনের পরিকল্পনা ছিল না। এটি আরও ব্যক্তিগত কিছু ছিল। প্রিয় দাদু, সে সুন্দর হস্তাক্ষরে লিখল, আজ ফাউন্ডেশন শুরু হওয়ার 1 বছর হল। আশা করি তুমি গর্বিত। আমি তুমি যা শিখিয়েছ তা করার চেষ্টা করছি। আমি সেই ব্যক্তি হওয়ার চেষ্টা করছি যা তুমি বিশ্বাস করতে আমি হতে পারি। কঠিন দিন আসে। এমন দিন আসে যখন মনে হয় আমি যথেষ্ট পার্থক্য তৈরি করতে পারছি না, যে আমার আরও কিছু করা উচিত। কিন্তু তারপর তোমার কথা মনে পড়ে যে প্রতিটি ছোট দয়ার কাজ গুরুত্বপূর্ণ। যে পানির ফোঁটা অবশেষে একটি বালতি ভরে দেয়। তাই আমি চালিয়ে যাই। আমি চেষ্টা চালিয়ে যাই। আমি সাহায্য চালিয়ে যাই। এবং আমি তোমাকে ভালোবেসে যাই, যেখানেই তুমি থাকো না কেন। তোমার নাতনি মালিহা। সে খাতাটি বন্ধ করে তার বেডসাইড টেবিলের ড্রয়ারে রেখে দিল। তারপর সে বিছানায় শুয়ে পড়ল, ছাদের দিকে তাকিয়ে গত 1 বছরে যা যা ঘটেছে তা নিয়ে ভাবছিল। এটা অদ্ভুত ছিল যে 1 বছর আগে সে শুধু একটি সাধারণ মেয়ে ছিল, গণিত পরীক্ষা এবং বন্ধুদের সাথে বোকা ঝগড়া নিয়ে চিন্তিত। এবং এখন সে একজন প্রতিষ্ঠাতা, এমন একজন যে হাজার হাজার মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত নেয়। কিন্তু একই সাথে সে এখনও শুধু মালিহা ছিল। সে এখনও ক্লাসে বিরক্ত হলে আঁকতে ভালোবাসত। সে এখনও শনিবার সকালে কার্টুন দেখত। সে এখনও ঘর গোছানোর জন্য মায়ের সাথে ঝগড়া করত। পার্থক্য ছিল যে এখন সে বুঝত যে স্বাভাবিক হওয়া এবং অসাধারণ কিছু করা পরস্পর বিরোধী নয়। যে কেউ একটি পার্থক্য তৈরি করতে পারে। শুধু করার সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী বছরগুলো একটি রুটিনে কেটে গেল যা একই সাথে স্বাভাবিক এবং অসাধারণ ছিল। মালিহা বড় হল। সে কৈশোরে প্রবেশ করল, ব্রণ এবং বয়সের সাধারণ বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে গেল। সে বন্ধু বানাল, তার প্রথম একতরফা প্রেম হল, ভালো এবং খারাপ নম্বর পেল, একটি কিশোরীর সমস্ত স্বাভাবিক অভিজ্ঞতা লাভ করল। কিন্তু সমান্তরালভাবে সে ফাউন্ডেশনে তার কাজ চালিয়ে গেল। বয়স বাড়ার সাথে সাথে সে আরও দায়িত্ব নিতে লাগল। 15 বছর বয়সে সে ইতিমধ্যে আর্থিক সিদ্ধান্তে সক্রিয়ভাবে অংশ নিত। 17 বছর বয়সে সে শিক্ষা এবং সংহতির গুরুত্ব সম্পর্কে স্কুলে বক্তৃতা দিত। 19 বছর বয়সে সে অন্যান্য রাজ্যে ফাউন্ডেশনের সম্প্রসারণের পরিকল্পনা করছিল। মালিহা চৌধুরী ফাউন্ডেশন শিশু কেন্দ্রিক জনহিতকর কাজে একটি জাতীয় মানদণ্ডে পরিণত হয়েছিল। এটি সরাসরি 50,000-এরও বেশি শিশুকে সাহায্য করেছিল এবং পরোক্ষভাবে স্কুল এবং সম্প্রদায়ের উন্নতির মাধ্যমে লক্ষ লক্ষকে প্রভাবিত করেছিল। এটি পুরস্কার, স্বীকৃতি, সম্মানসূচক উল্লেখ জিতেছিল। কিন্তু মালিহার জন্য সেরা স্বীকৃতি সবসময় ছিল একটি শিশুর মুখে হাসি দেখা যে অবশেষে আশা খুঁজে পেয়েছে। রহমান এবং জাহানারা গর্ব এবং প্রশংসার মিশ্রণে তাদের মেয়ের বৃদ্ধি দেখছিল। সে একজন অবিশ্বাস্য তরুণী হয়ে উঠেছিল, সমস্ত মনোযোগ এবং প্রশংসা সত্ত্বেও তার সহানুভূতি এবং নম্রতা বজায় রেখেছিল। তারা জানত যে শীঘ্রই সে 21 বছর পূর্ণ করবে এবং বাকি উত্তরাধিকারের সম্পূর্ণ অ্যাক্সেস পাবে। এবং তারা উভয়েই জানত যে সে সেই টাকা একই জ্ঞানের সাথে ব্যবহার করবে যা সে প্রথম অংশটি ব্যবহার করেছিল। ফাউন্ডেশনটি কেবল প্রাথমিক টাকার কারণে নয়, বরং দক্ষ ব্যবস্থাপনা এবং জড়িত সকলের আন্তরিক প্রতিশ্রুতির কারণে সমৃদ্ধ হয়েছিল। মালিহা তার 21তম জন্মদিনে ঘুম থেকে উঠল, ঘরের জানালা দিয়ে সূর্য ঢুকছিল। এটি আর মিরপুরের সেই সংকীর্ণ ছোট ঘর ছিল না। পরিবারটি কয়েক বছর আগে একটি মধ্যবিত্ত এলাকার একটি আরামদায়ক অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল। কোনো জাঁকজমক ছিল না, কিন্তু শালীন এবং উষ্ণ। রহমান এখন নিরাপত্তা সমন্বয়ক হিসেবে কাজ করত, জাহানারা দিনমজুর হিসেবে কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং নার্সিংয়ের একটি কোর্স করছিল, একটি পুরনো স্বপ্ন পূরণ করছিল। রান্নাঘরে একটি বিশেষ সকালের নাস্তা অপেক্ষা করছিল। কেক, ফল, জুস, সবকিছুই বাবা মায়ের যত্নে প্রস্তুত। এবং টেবিলের উপর একটি বড় খামও ছিল, ব্যাংকের লোগো এবং মালিহার নাম সোনালি অক্ষরে লেখা। শুভ জন্মদিন, আমার মেয়ে। জাহানারা তাকে শক্ত করে জড়িয়ে ধরল, তার চোখ ইতিমধ্যে আর্দ্র। 21 বছর। আমি বিশ্বাস করতে পারছি না তুমি ইতিমধ্যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা। রহমান আলিঙ্গনে যোগ দিল, মেয়ের মাথার উপরে চুম্বন করে। তুমি যে মহিলা হয়েছ তা দেখে তোমার দাদা খুব গর্বিত হতেন। মালিহা হাসল, কিন্তু তার চোখে একটি বিষাদের ছোঁয়া ছিল। ব্যাংকের সেই দিন থেকে 11 বছর কেটে গিয়েছিল। দাদা চলে যাওয়ার পর 11 বছর।
মাঝে মাঝে সে এখনও তাকে এমন তীব্রতার সাথে মিস করত যা শারীরিকভাবে কষ্ট দিত। সে খামটি নীল এবং সাবধানে খুল। ভেতরে অফিসিয়াল নথি ছিল, জানানো হয়েছিল যে সিল করার আদেশ স্থগিত করা হয়েছে এবং এখন তার অ্যাকাউন্টে সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে। একটি ব্যাংক কার্ডও ছিল, যা তাকে একটি আনুষ্ঠানিক বৈঠকে আমন্ত্রণ জানাচ্ছিল যেখানে আর্থিক বিবরণ এবং সম্পদ ব্যবস্থাপনার বিকল্পগুলো আলোচনা করা হবে। ৩ ঘণ্টা পর তারা মতিঝিলে ফিরে এল, সেই একই ভবনে যেখানে সবকিছু শুরু হয়েছিল। কিন্তু এবার ভিন্ন ছিল। এবার মালিহা মাথা উঁচু করে সামনের দরজা দিয়ে প্রবেশ করল, সাধারণ কিন্তু মার্জিত পোশাক পরা, সেই চামড়ার ফোল্ডারটি বহন করছিল যা কাশেম খান তাকে বছর আগে দিয়েছিলেন। এবার কোনো উপহাস বা অবজ্ঞা ছিল না, শুধু সম্মান। কাশেম খান, এখন কয়েক কেজি ওজন বেশি এবং চুল পুরোপুরি ধূসর, ব্যক্তিগতভাবে তাদের লবিতে স্বাগত জানালেন। তিনি বছরের পর বছর ধরে মালিহার পথচলা অনুসরণ করেছিলেন, ফাউন্ডেশনের সাফল্য দেখছিলেন, এমনকি কিছু অনুষ্ঠানে ব্যক্তিগত দাতা হয়েছিলেন। সেই প্রথম সাক্ষাতের নিষ্ঠুরতা তাকে কখনও তাড়া করা ছাড়েনি, এবং যখনই সম্ভব তিনি নিজেকে শোধরানোর চেষ্টা করেছিলেন। মালিহা, স্বাগতম। তোমাকে আবার এখানে পেয়ে সম্মানিত। এবং অনেক বেশি সুখের পরিস্থিতিতে। ধন্যবাদ, কাশেম খান সাহেব। এই বছরগুলোতে ফাউন্ডেশনের জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। আমি যা করতে পারতাম তার সর্বনিম্ন ছিল। সেই প্রথম দিনে তোমার সাথে যেমন ব্যবহার করেছিলাম তারপরে তারা কাশেম খানের অফিসে উঠল। সালমাও সেখানে ছিল, এখনও ব্যাংকের আইনি পরামর্শক, যদিও এখন তার কালো চুলে কিছু রূপালী সুতো মিশ্রিত ছিল। ডক্টর ফারুক অবসর নিয়েছিলেন, কিন্তু মালিহাকে অভিনন্দন জানিয়ে এবং তার ভবিষ্যতের উদ্যোগে সাফল্য কামনা করে একটি চিঠি পাঠিয়েছিলেন। বৈঠকটি পেশাদার কিন্তু উষ্ণ ছিল। সালমা বিস্তারিতভাবে অ্যাকাউন্টের বর্তমান অবস্থা ব্যাখ্যা করল। 11 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সতর্ক বিনিয়োগের সাথে পরিমাণটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। প্রাথমিকভাবে ফাউন্ডেশনের জন্য 20% বরাদ্দ করার পরেও যা বাকি ছিল তা চৌধুরী পরিবারের বেশ কয়েকটি প্রজন্মের জন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য একটি পরিমাণ ছিল। মালিহা মনোযোগ দিয়ে সবকিছু শুনল, বুদ্ধিদীপ্ত প্রশ্ন করল, দেখাল যে ফাউন্ডেশনের সাথে জড়িত থাকার বছরগুলো তাকে অর্থ ও বিনিয়োগের একটি দ্বিত বোঝাপড়া দিয়েছে। যখন সালমা ব্যাখ্যা শেষ করল, মালিহা এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তার আঙ্গুলগুলো হালকাভাবে টেবিলে টোকা দিচ্ছিল। আমি ফাউন্ডেশনে আরও 25% দান করতে চাই। যে নীরবতা নেমে এল তা ছিল বিস্ময়ের। রহমান এবং জাহানারা দৃষ্টি বিনিময় করল। কাশেম খান ঝুঁকে বসলেন। মালিহা, তুমি কি নিশ্চিত? এটা একটা বিশাল পরিমাণ। তোমাকে এটা করতে হবে না। আমি জানি আমাকে করতে হবে না। কিন্তু আমি চাই। ফাউন্ডেশন একটি অবিশ্বাস্য কাজ করছে, কিন্তু অতিরিক্ত সম্পদ দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি। আমরা শুধু ঢাকা নয়, সারা দেশে প্রসারিত হতে পারি। আমরা কেবল সাময়িক প্রকল্প নয়, দীর্ঘমেয়াদী কর্মসূচি তৈরি করতে পারি। আমরা সত্যিই সারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারি। সে তার বাবা মায়ের দিকে তাকাল, সমর্থন চেয়ে। 25% দান করার পরেও আমাদের আরামদায়কভাবে জীবনযাপন করার জন্য যথেষ্টের চেয়েও বেশি বাকি থাকবে। এবং সত্যি বলতে, আমার প্রাসাদ বা ইয়াট বা বিলাসবহুল গাড়ির প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য প্রয়োজন। এবং আমার উদ্দেশ্য হল দাদু আমার ভবিষ্যতের কথা ভেবে যে কাজ শুরু করেছিলেন তা চালিয়ে যাওয়া। জাহানারার মুখ দিয়ে চোখের জল গড়িয়ে পড়ছিল, কিন্তু সে হাসছিল। তোমার হৃদয় যা বলে তাই করো, আমার মেয়ে। আমরা সবসময় তাই করেছি এবং সবসময় তা সফল হয়েছে। সালমা প্রয়োজনীয় নথি প্রস্তুত করল। 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল। অতিরিক্ত 25% মালিহা চৌধুরী ফাউন্ডেশনে যাবে। বাকিটা ভাগ করা হবে, কিছু নিরাপদ বিনিয়োগে, কিছু জরুরি অবস্থার জন্য একটি অ্যাকাউন্টে, এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি যুক্তিসঙ্গত পরিমাণ, বাড়াবাড়ি ছাড়াই। যখন তারা ব্যাংক থেকে বেরোল তখন বিকেল গড়িয়ে গিয়েছিল। সূর্য ডুবতে শুরু করেছিল, ঢাকার আকাশকে কমলা এবং গোলাপি রঙে রাঙিয়ে। তারা বাড়ি ফেরার জন্য মেট্রো ধরার আগে কিছুক্ষণ হাঁটার সিদ্ধান্ত নিল। তারা একটি ছোট পার্কের পাশ দিয়ে গেল, কয়েকটি বেঞ্চ এবং শিশুদের খেলার জায়গা সহ। সেখানে খুব কম লোক ছিল, কারণ এটি একটি কাজের দিন ছিল। কিন্তু একটি বেঞ্চে বসে প্রায় 9 বা 10 বছরের একটি মেয়ে হোমওয়ার্ক করার চেষ্টা করছিল, খাতাটি হাঁটুতে রাখা, চোখগুলো পড়ন্ত বিকেলের ক্ষীণ আলোতে পড়ার চেষ্টা করছিল। তার কোনো স্কুল ব্যাগ ছিল না, শুধু একটি ছেঁড়া প্লাস্টিকের ব্যাগে কয়েকটি বই ছিল। এবং তার কোনো পেন্সিল ছিল না, শুধু একটি ছোট টুকরো যা ঠিকমতো ধরাও যাচ্ছিল না।
মালিহা হাঁটা থামাল। সে এক মুহূর্তের জন্য মেয়েটিকে দেখল, 11 বছর আগের নিজের অনেক কিছু দেখতে পেল। তারপর সে তার বহন করা চামড়ার ফোল্ডারটি খুলল এবং ভেতর থেকে একটি নতুন পেন্সিল বক্স বের করল, এখনও প্যাকেটে, যা সে গত সপ্তাহে কিনেছিল কিন্তু এখনও ব্যবহার করেনি। সে ধীরে ধীরে মেয়েটির কাছে গেল যাতে তাকে ভয় না দেখায়। হাই, তুমি কি হোমওয়ার্ক করছো? মেয়েটি উপরে তাকাল, সন্দিহান কিন্তু ভদ্র। চেষ্টা করছি, কিন্তু দেখতে কষ্ট হচ্ছে আর আমার পেন্সিল প্রায় শেষ। মালিহা পেন্সিল বক্সটি বাড়িয়ে দিল। নাও, আমি এটা কিনেছিলাম কিন্তু আমার আর দরকার হয়নি। তুমি কি চাও? মেয়েটি পেন্সিল বক্সটির দিকে এমনভাবে তাকাল যেন এটি একটি গুপ্তধন, তার চোখ বিস্ময় এবং আকাঙ্ক্ষায় বড়বড়। কিন্তু সে দ্বিধা করল। সত্যি? তুমি পরে চাইবে না তো? সত্যি, এটা তোমার একটা উপহার। মেয়েটি শ্রদ্ধার সাথে পেন্সিল বক্সটি নিল, ধীরে ধীরে জিপার খুলল এবং নতুন পেন্সিল, রঙিন কলম, রাবার যা থেকে এখনও নতুনের গন্ধ বেরোচ্ছিল তা দেখল। তার মুখ দিয়ে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাকে কেউ কখনো এমন উপহার দেয়নি। মালিহা মেয়েটির উচ্চতায় ঝুঁকে বসল। যখন তুমি বড় হবে, আমি চাই তুমি আমার জন্য একটা কাজ করবে। ঠিক আছে? মেয়েটি জোরালোভাবে মাথা নাড়ল। যখন তুমি বড় হবে এবং তোমার সামর্থ্য হবে, তখন তুমিও কাউকে সাহায্য করবে। বড় কিছু হতে হবে না। এই পেন্সিল বক্সের মতো ছোট হতে পারে, কিন্তু সাহায্য করো, কারণ এভাবেই পৃথিবীটা আরও ভালো হয়। একজন আরেকজনকে সাহায্য করে, একবারে একজন করে। মেয়েটি প্রতিজ্ঞা করল যে হ্যাঁ, সে সাহায্য করবে। সে মালিহাকে দ্রুত জড়িয়ে ধরল এবং তারপর হোমওয়ার্কে ফিরে গেল, এখন একটি নতুন পেন্সিল এবং মুখে একটি হাসি নিয়ে। মালিহা যেখানে তার বাবা মা অপেক্ষা করছিল সেখানে ফিরে এল। রহমানের একটি হাত জাহানারার কাঁধে ছিল, এবং উভুজেই তাদের মেয়ের দিকে সেই একই গর্ব নিয়ে তাকিয়েছিল যা তারা 11 বছর আগে অনুভব করেছিল, যখন সে ব্যাংকের অফিসে তার পছন্দ করেছিল। আমরা কি চলব? রহমান আলতো করে জিজ্ঞেস করল। চলো। তারা একসাথে পার্ক দিয়ে হেঁটে গেল, একটি ঐক্যবদ্ধ পরিবার, একটি ভালোবাসা, ত্যাগ এবং মুক্তির গল্প। মালিহা শেষবারের মতো পেছনে তাকাল এবং দেখল মেয়েটি খাতায় লিখছে, মনোযোগে তার জিভ বেরিয়ে আছে, তার নতুন পেন্সিল ব্যবহার করে। এবং সেই মুহূর্তে মালিহা দাদার চূড়ান্ত শিক্ষাটি পুরোপুরি বুঝল। সেই রাতে ঘুমানোর আগে মালিহা তার চিন্তার খাতাটি খুলল, যা সে বছর আগে শুরু করেছিল। সে পাতাগুলো উল্টাল, পুরনো লেখাগুলো পড়ল, দেখল কিভাবে তার চিন্তাভাবনা বছরের পর বছর ধরে বিকশিত হয়েছে। তারপর সে একটি খালি পাতায় গেল এবং খাতাটি শেষবারের মতো বন্ধ করার আগে শেষ কথাগুলো লিখল। ধনী তারা নয় যাদের অনেক কিছু আছে, ধনী তারাই যারা ভালোকে বহুগুণে বাড়িয়ে দেয়। এটাই ছিল দাদুর শিক্ষা। এটাই সেই শিক্ষা যা আমি চিরকাল বহন করব। টাকা আমাকে বদলাতে পারেনি, আমিই টাকার অর্থ বদলে দিয়েছি। সে খাতাটি বন্ধ করে শেলফে রেখে দিল। পরিবারের ছবি, ফাউন্ডেশনের সার্টিফিকেট, সাহায্যপ্রাপ্ত শিশুদের কাছ থেকে পাওয়া ধন্যবাদপত্রের পাশে প্রতিটি বস্তু গল্পের একটি অংশ বলছিল। এবং একসাথে তারা একটি মেয়ের পুরো গল্প বলছিল যে একা ব্যাংকে গিয়েছিল একটি ব্যালেন্সের খোঁজে এবং টাকার চেয়ে অনেক বেশি কিছু খুঁজে পেয়েছিল। সে উদ্দেশ্য, পরিবার এবং এই নিশ্চয়তা খুঁজে পেয়েছিল যে এমনকি সবচেয়ে সাধারণ মানুষও অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে পারে। গল্পের সমাপ্তি। প্রিয় শ্রোতারা, আমরা আশা করি মালিহা এবং তার পরিবারের গল্প আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যেমন মালিহা একটি উত্তরাধিকারকে হাজার হাজার শিশুর জন্য আশায় রূপান্তরিত করেছিল, তেমনি আমাদের প্রত্যেকেরই পৃথিবীতে একটি পার্থক্য তৈরি করার ক্ষমতা আছে, আমাদের অঙ্গভঙ্গি যতই ছোট হোক না কেন। যদি এই আখ্যানটি আপনাদের অনুপ্রাণিত করে থাকে, তবে আমরা আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আরও এমন গল্পের জন্য যা দয়া, সাহস এবং সহানুভূতির রূপান্তরকারী শক্তিকে উদযাপন করে। যদি আপনারা বিশ্বাস করেন যে প্রত্যেকেই সুযোগ পাওয়ার যোগ্য, তারা যেখানেই জন্মাক না কেন, তবে একটি লাইক দিন এবং মন্তব্য বিভাগে আমাদের সাথে শেয়ার করুন মালিহার যাত্রার কোনো মুহূর্তটি আপনাদের সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে। প্রতিদিন আমরা বাস্তব এবং অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসি যা জীবনের জটিলতা এবং সৌন্দর্য অন্বেষণ করে। আমাদের পরবর্তী বিষয়বস্তুগুলো মিস করবেন না। আমরা আপনাদের মন্তব্য পড়ার জন্য এবং একসাথে এই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ভালোকে বহুগুণে বাড়িয়ে তোলার জন্য একবারে একটি করে গল্পের মাধ্যমে অধীর আগ্রহে অপেক্ষা করছি।